ইউরেকা! পেয়ে গেছি, মনে হচ্ছে কাজ করছে। সবাই তার কম্পিউটারের স্ক্রিনের ওপর ঝুঁকে পড়ল। শুভ তার প্রোগ্রামটা রান করিয়েছে। প্যাপিরাসের ডিজিটাল ফাইল থেকে নেওয়া সেই অদ্ভুত প্রতীকগুলো একটার পর একটা পরিবর্তিত হয়ে ইংরেজি অক্ষরে রূপান্তরিত হতে শুরু করেছে। প্রথমে যা ছিল অর্থহীন চিহ্ন, এখন তা ধীরে ধীরে চীনা শব্দে পরিণত হচ্ছে। স্নেক স্টার, ডেঞ্জার, 3 সানস। স্নেক স্টার, সর্প নক্ষত্র, মানে এটা কি ড্রাকো নক্ষত্রপুঞ্জের কথা বলছে? মেবি প্রাচীন মিশরীয়রা ড্র্যাকোকে এক বিশাল সর্প হিসেবে কল্পনা করত, কিন্তু এই 3 সানস, 3টে সূর্য, এর মানে কি? আমাদের এর পুরোটার পাঠোদ্ধার করতে হবে। এর মধ্যেই কোথাও ওকে ফিরিয়ে আনার উপায় বলা আছে। তারা আবার নতুন উদ্যমে কাজে লেগে পড়ল, কিন্তু তারা জানতো না তাদের প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান। কারণ ঠিক সেই সময় তাদের সেই শান্ত নিরাপদ আস্তানা থেকে বহু দূরে মরুভূমির দিগন্ত রেখায় 3টে কালো বিন্দু ধীরে ধীরে বড় হচ্ছিল। 3টে কালো ল্যান্ড রোভার তীব্র গতিতে তাদের আস্তানার দিকে এগিয়ে আসছিল। সন্স অফ আথেন তাদের খুঁজে পেয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজ্যোতি, আর আপনারা শুনছেন থ্রিলার নাইট, বাংলা সাহিত্যের নতুন ঠিকানা। আজ আমাদের নিবেদন লেখক দেবার্জুন নাথ চক্রবর্তীর লেখা উপন্যাস নীল নদের তীরে, প্রথম পর্ব। গল্প পাঠে রয়েছি আমি। গল্পের প্রধান চরিত্রে রয়েছে আপনাদের সকলের প্রিয় ব্রতদীপ, এবং অন্যান্য চরিত্রে নীল, আকাশ, রনিত, ঋতিকা, দ্রোণবীর, সৌমিক, তৃণা এবং শ্রেয়া। তাহলে শুরু করা যাক। সূর্যটা তখন সবেমাত্র পশ্চিম আকাশে হেলে পড়েছে। দিনের তীব্র দহন শেষে এক নরম সোনালি আভা নেমে এসেছে কায়রোর বুকে। ধুলো আর ইতিহাসের গন্ধে ভারী বাতাসটাকে চিরে দিয়ে ভেসে আসছে দূরের কোনো মসজিদ থেকে মাগরিবের আজান। এই মায়াবী সময়ে জেগে ওঠে কায়রোর আত্মা, খান এল খালিলি বাজার। সরু সরু অলিগলির দুপাশে হাজারো দোকানের পসরা, মশলার তীব্র সুবাস, দামি আতরের মিষ্টি গন্ধ, কাবাব ভাজার ধোঁয়া আর বিভিন্ন ভাষার কোলাহল মিলেমিশে এক অদ্ভুত ঐক্যতান তৈরি করেছে। কাঁচ আর পুঁতির কারুকার্য করা লণ্ঠনের নরম আলোয় ঝকমক করছে রূপোর গয়না, পিতলের মূর্তি আর রঙিন কাঁচের বাসন। এই জনসমুদ্রের মধ্যেই এক কোণে একটা প্রায়ান্ধকার অ্যান্টিকের দোকানের সামনে দাঁড়িয়েছিল বছর 27-এর এক যুবক, আরণ্যক সেন। ছিপছিপে লম্বা চেহারা, এলোমেলো কোঁকড়া চুলগুলো কপালের ওপর এসে পড়েছে। পরনে একটা বিবর্ণ নীল জিন্স আর একটা কালো টি শার্ট, যার ওপর সাদা রঙে লেখা, আই অ্যাম নট আর্গিউইং, আই অ্যাম জাস্ট এক্সপ্লেনিং হোয়াই আই এম রাইট। কিন্তু তার আসল আকর্ষণ হলো তার ওই চোখ দুটোতে। সেই চোখে একই সঙ্গে মিশে আছে তীক্ষ্ণ বুদ্ধি, অদম্য কৌতূহল আর এক চিরস্থায়ী ছেলে মানুষই। সব কিছুকেই সে যেন একটা হালকা হাসির মোড়কে দেখে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাচীন ইতিহাসে প্রথম শ্রেণীতে প্রথম হয়েও পিএইচডির কঠিন অনুশাসনে নিজেকে বাঁধতে পারেনি আরণ্যক। তার কাছে ইতিহাস কেবল বইয়ের পাতায় আটকে থাকা শুকনো তথ্য নয়, বরং জীবন্ত এক অ্যাডভেঞ্চার। তার এই ছক ভাঙা প্রতিজ্ঞা চিনতে ভুল করেনি তার গুরু, প্রখ্যাত ভারততত্ত্ববিদ ডক্টর আদিত্য সান্যাল। তাই যখন মিশর সরকারের সঙ্গে এক যৌথ গবেষণার কাজে একটা অত্যন্ত বিরল প্যাপিরাসের খোঁজ শুরু হলো, ডক্টর সান্যাল তার টিমে গতানুগতিক গবেষকদের বদলে ডেকে পাঠালেন এই ছেলেটিকে। তাই মাসখানেক হলো আরণ্যকে সে ঘাঁটি গেড়েছে এই কায়রোতে। তার পাশে দাঁড়িয়ে ঘাম মুছছিল তার স্কুল জীবনের বন্ধু, স্থূলকায় এবং
চূড়ান্ত ভোজন রসিক শুভময় ভৌমিক ওরফে শুভ। শুভ পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার কাছে পিরামিড বা ফারাওয়ের মমির চেয়েও অনেক বেশি আকর্ষণীয় হলো শাওয়ারমা আর কুশারির প্লেট। ভাই, আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না। বিকেল থেকেই গোলক ধাঁধায় ঘুরপাক খাচ্ছি। আমার পা দুটো জানান দিচ্ছে যে তারা খুব শীঘ্রই ধর্মঘটে যেতে চলেছে। আর তুই দেখ, কি শান্তিতে একটা নকল মরার খুলি নিয়ে নাড়াচাড়া করছিস। এর মধ্যে কি পেলি তুই? আরে বোকা, এটা নকল নয়, এটা নির্ঘাত দেবতা আনুবিসের পোষা কুকুরের তুতো ভাইয়ের খুলি। দেখছিস না কি রাজকীয় ভঙ্গি। এটা বাড়িতে রাখলে তোর ওপর কোনোদিন কোনো অশুভ আত্মার ছায়া পড়বে না। তোর জন্য কিনে নেব। ভাই, তোর এই ছ্যাবলামিটা কবে বন্ধ হবে বলতো? আমরা এখানে ডক্টর সান্যালের জন্য একটা মিশন ইম্পসিবলে এসেছি। 3000 বছরের পুরনো একটা প্যাপিরাস খুঁজে বের করতে হবে, যেটা মিশরের কালোবাজারে হারিয়ে গেছে। আর তুই এখানে এসে আধ ঘন্টায় 3টে নকল স্ফিংস, একটা প্লাস্টিকের পিরামিড আর 1 ডজন উটের ছবির পোস্ট কার্ড কিনেছিস। বলি, কাজের কাজ কিছু কি হয়েছে? শান্তি শান্তি, জীবনটা হলো একটা ট্রেজার হান্ট, বুঝলি? একটু এদিক ওদিক না ঘুরলে, ভুল পথে না গেলে আসল মজাটা কোথায়? আর ডক্টর সান্যাল তো বলেই দিয়েছেন, প্যাপিরাসটার উপর একটা বিশেষ চিহ্ন আছে, দেবতা হোরাসের চোখের মতো, কিন্তু তার নিচে একটা ফনা তোলা সাপের প্রতীক। এমন ইউনিক জিনিস কি আর রাস্তার মোড়ে মোড়ে বিক্রি হবে? তার জন্য তো একটু সাধনা করতে হবে নাকি? ঠিক সেই সময় ভিড় ঠেলে তাদের দিকে এগিয়ে এলো ইপ্সিতা চৌধুরী। পরনে ফর্মাল লিনেন ট্রাউজার আর একটা হালকা নীল কুর্তি, কাঁধে চামড়ার ব্যাগ, চোখে মোটা ফ্রেমের চশমা। চশমার কাঁচের পিছনে দুটো বুদ্ধিদীপ্ত এবং অসম্ভব গভীর চোখ। কায়রোর ভারতীয় দূতাবাসে কর্মরত ইপ্সিতা এই প্রজেক্টে সরকারি দিকটা সামলাচ্ছে। নিয়মানুবর্তিতার শৃঙ্খলা তার রক্তে। প্রথম দিন থেকেই আরণ্যকের এই লাগাম ছাড়া ছন্ন ছাড়া ভাবটা সে একদমই সহ্য করতে পারত না। তার কাছে আরণ্যক হলো এক চরম দায়িত্বজ্ঞানহীন কিন্তু বিরক্তিকরভাবে প্রতিভাবান এক যুবক। আপনাদের কি বাজার করা শেষ হলো? ডক্টর সান্যাল গত আধ ঘন্টায় আমাকে 5 বার ফোন করেছেন। আমার মনে হয় না মিশর সরকার একটা অ্যান্টিক শপিং ট্রিপের জন্য ফান্ডিং করেছে। আরে ইপ্সিতা যে, তোমাকে আজ নীল নদের দেবী আইসিসের মতো একদম লাগছে, জানো তো? শুধু মাথায় একটা সাপের মুকুট কম আছে। বলো তো, তোমার জন্য কি নেব? একটা হায়ারোগ্লিফিকে লেখা তোমার নামের লকেট? আরণ্যক, প্লিজ, আমি আপনার সঙ্গে ঠাট্টা করার মেজাজে নেই। প্যাপিরাসটা খুব জরুরি। ওটার উপর ভিত্তি করে বহু বছরের গবেষণা আটকে আছে। ওটা পেলে হয়তো ফারাও আখেনাতানের সময়কার একটা বড় ধর্মীয় ষড়যন্ত্রের উপর থেকে পর্দা উঠবে। ষড়যন্ত্র? এই তো আসল শব্দটা বলেছো, ষড়যন্ত্র, রহস্য, অ্যাডভেঞ্চার। চলো মিশন আখেনাতেন শুরু করা যাক। শুভ, তোর পায়ের ধর্মঘর আপাতত স্থগিত রাখ, দেশের স্বার্থে, ইতিহাসের স্বার্থে। চল। এরপর প্রায় 1 ঘন্টা ধরে তারা বাজারের এগলি ওগলি ঘুরে বেড়ালো। আরণ্যকের ভাঙা ভাঙা মিশরীয় আরবি আর তার অদ্ভুত রসবোধের জোরে অনেক দোকানদারই তাদের সঙ্গে গল্প জুড়ে দিল, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। বেশিরভাগ দোকানদারই প্রতীকটার কথা শুনে মাথা নাড়ল। অবশেষে বাজারের একেবারে শেষ প্রান্তে, যেখানে পর্যটকদের ভিড় প্রায় নেই বললেই চলে, সেইখানে একটা ধুলোমাখা স্যাঁতস্যাঁতে দোকানের সন্ধান পেল তারা। দোকানের বাইরে কোনো ঝকমকে আলো নেই, শুধু একটা টিমটিমে লণ্ঠন ঝুলছে। ভেতরে থরে থরে সাজানো পুরনো জিনিসপত্র, যার উপর জমে আছে সময়ের পুরো আস্তরণ। দোকানের মালিক এক অশীতিপর বৃদ্ধ, চোখে পুরু কাচের চশমা, মুখটা বলিরেখায় ঢাকা। আরণ্যক প্রতীকটার কথা বলতেই লোকটার চোখ দুটো অদ্ভুতভাবে কুঁচকে গেল। সে প্রথমে অস্বীকার করল, কিন্তু আরণ্যকও হাল ছাড়ার পাত্র নয়। সে লোকটার সঙ্গে তার নিজের ভাষায় গল্প জুড়ে দিল। প্রায় মিনিট 15 পর বৃদ্ধের কঠিন মুখের আড়ালটা একটু নরম হলো। সে দোকানের পিছনে একটা অন্ধকার ঘরে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর যখন সে ফিরে এলো, তার হাতে ছিল মখমলে মোড়া একটা লম্বাটে বাক্স। কাঁপা কাঁপা হাতে সে বাক্সটা খুলতেই বেরিয়ে এলো একটা চামড়ার চোঙা। আরণ্যক সাবধানে চোঙাটা খুলে তার ভেতর থেকে বের করে আনলো সেই বহু প্রতীক্ষিত প্যাপিরাসটা। হলদে হয়ে যাওয়া ভঙ্গুর পাতাটার উপর প্রাচীন মিশরীয় হাইরোগ্লিফিকে অনেক কিছু লেখা, কিন্তু সবার চোখ আটকে গেল
ঠিক মাঝখানে আঁকা সেই প্রতীকটার ওপর দেবতা হোরাসের সেই বিখ্যাত চোখ, কিন্তু তার ঠিক নিচেই আঁকা এক ফনা তোলা কুণ্ডলি পাকানো সাপ। অবিশ্বাস্য। এর কার্বন ডেটিং করানো দরকার, কিন্তু প্রাথমিক দৃষ্টিতে মনে হচ্ছে এটা নিউ কিংডম পিরিয়ডের। কিন্তু আরণ্যক কোনো কথা বলছিল না। তার সমস্ত চপলতা, সমস্ত হাসি ঠাট্টা যেন এক নিমেষে উধাও হয়ে গেছে। সে এক দৃষ্টে তাকিয়েছিল প্যাপিরাসটার দিকে। খুব সাবধানে, প্রায় নিঃশ্বাস বন্ধ করে সে তার ডান হাতের তর্জনীটা বাড়িয়ে দিল প্রতীকটার দিকে। আর ঠিক তখনই ঘটল সেই অসম্ভব অবিশ্বাস্য ঘটনাটা। যেই মুহূর্তে আরণ্যকের আঙুলের ডগা সাপের প্রতীকটাকে স্পর্শ করল, সেই প্রতীকটা থেকে একটা তীব্র নীল আভা বিচ্ছুরিত হতে শুরু করল। আভাটা এতটাই জোরালো ছিল যে দোকানের টিমটিমে আলোটা ম্লান হয়ে গেল। ঘরের তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেল। আরণ্যক ইপসিতার শুভ কিছু বোঝার আগেই একটা অদৃশ্য শক্তি তাদের প্রবল বেগে আকর্ষণ করতে শুরু করলো। তাদের চোখের সামনে দোকানের সমস্ত জিনিসপত্র যেন এক এক করে গলে যেতে শুরু করলো। রঙগুলো যেন একে অপরের সঙ্গে মিশে তৈরি হলো এক ঘূর্ণায়মান ক্যানভাস। তারপরেই সব অন্ধকার। কায়রোর সেই প্রাচীন অ্যান্টিকের দোকানে পড়ে রইল শুধু খোলা বাক্সটার মখমলের কাপড়টা। অনন্ত এক অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে আরণ্যক যেন প্রবল গতিতে ছিটকে চলেছিল। কোনো শব্দ নেই, অনুভূতি নেই, শুধু এক অন্তহীন পতন। সেই পতনের শেষ কোথায় সে জানত না। কতক্ষণ বা কত যুগ কেটেছে তার কোনো হিসেব নেই। হঠাৎ করেই যেন সেই পতনটা থেমে গেল। একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে তার শরীরটা আছড়ে পড়ল কোনো এক কঠিন উত্তপ্ত কিছুর ওপর। মাথায় তীব্র যন্ত্রণা, যেন হাজারটা হাতুড়ি একসঙ্গে ঘা মারছে। এক ফোঁটা অক্সিজেনের জন্য শরীরটা ছটফট করে উঠল। বালির মতো কিছু একটা তার মুখে নাকে কানে ঢুকে গেছে। কয়েক মুহূর্তের চেষ্টায় যখন প্রথম শ্বাসটা নিল, তখন মনে হলো জ্বলন্ত কয়লা যেন শ্বাসনালীতে ঢুকে যাচ্ছে। অতি কষ্টে চোখ খুলল আরণ্যক। মাথার উপরে গনগনে একটা সূর্য, যার তামা রঙা রোদ যেন আকাশ থেকে আগুন ঝরাচ্ছে। চোখ ধাঁধিয়ে গেল তার। হাত দিয়ে চোখ আড়াল করে সে উঠে বসল। সে যেখানে বসে আছে সেটা একটা বালুকাময় রাস্তা, কিন্তু এ কোনো চেনা রাস্তা নয়। পিচ বা কংক্রিটের চিহ্ন মাত্র নেই সেখানে। তার চারপাশে যা কিছু রয়েছে তা যেন কোনো সিনেমার সেট থেকে তুলে এনে বসিয়ে দেওয়া হয়েছে। সারি সারি বাড়ি, কিন্তু সেগুলো ইট সিমেন্টের নয়, বরং রোদে শুকনো মাটির ইটের তৈরি, যার উপরে সাদা রঙের প্রলেপ দেওয়া। বাড়িগুলোর স্থাপত্য রীতি অদ্ভুত। দরজা জানলাগুলো ছোট ছোট। রাস্তার দুপাশে দাঁড়িয়ে আছে সারি সারি পাম গাছ, আর সেখানকার মানুষ তাদের দিকে তাকিয়ে রয়েছে। আরণ্যকের হৃৎপিণ্ডটা প্রায় থেমে যাওয়ার উপক্রম হলো। পুরুষদের পরনে হাঁটুর ওপর পর্যন্ত এক ধরনের ছোট সাদা কাপড়ের ঘাগরা আর খালি গা, এবং নারীদের পরনে শরীর জড়িয়ে থাকা শ্বেত শুভ্র লিলেনের লম্বা পোশাক। তাদের গায়ের রং তামাটে, চোখগুলো টানা টানা সুরমা দিয়ে আঁকা। কোনো কিছুর সঙ্গেই আরণ্যকের পরিচিত পৃথিবীর বিন্দুমাত্র মিল নেই। আরণ্যক পকেট থেকে ফোনটা বের করার জন্য হাত বাড়ালো, কিন্তু তার জিন্সের পকেটে ফোনটা নেই। নেই মানি ব্যাগও। আছে শুধু সেই অ্যান্টিকের দোকান থেকে কেনা প্লাস্টিকের সেই ছোট্ট পিরামিডটা। সে উঠে দাঁড়ালো। মাথাটা তখনও ঘুরছে। তার ছেঁড়া জিন্স এবং কালো টি শার্টের দিকে রাস্তার সবাই এমনভাবে তাকাচ্ছে যেন সে চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা কোনো বিচিত্র প্রাণী। হাঁটতে শুরু করলো সে, উদ্দেশ্যহীনভাবে। হঠাৎ করেই তার চোখ আটকে গেল দূরের দিগন্ত রেখার কাছে। নীলনদের আবছা নীলিমার ওপারে দেখা যাচ্ছে
এক বিশাল অসমাপ্ত মন্দিরের সারি। থামগুলো আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে আছে, যার গায়ে খোদাই করা অজস্র ছবি ও অক্ষর। আরণ্যক ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে। সে এক নজরে দেখেই চিনতে পারল স্থাপত্য। ওটা কানার্ক বা লাক্সের কোনো মন্দির, কিন্তু সেগুলো তো এখন ধ্বংসস্তূপ। চোখের সামনে সে যা দেখছে তা জীবন্ত নির্মীয়মান। আর ঠিক তখনই একটা বাড়ির দেওয়ালের গায়ে আঁকা একটা ছবির দিকে নজর গেল তার। ছবিটা এক দেবতার, কিন্তু সেটা আমন বা রায়ের নয়। একটা গোলাকার সূর্য, যার থেকে অনেকগুলো রশ্মি বেরিয়ে এসেছে, এবং প্রত্যেকটা রশ্মির শেষে রয়েছে একটি করে হাতের পাতা। আতেনের প্রতীক, সূর্য দেবতা আতেন। আরণ্যকের শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ইতিহাসে শুধু একজনই ফারাও ছিলেন, যিনি মিশরের হাজার হাজার বছরের পুরনো সমস্ত দেবদেবীকে বাতিল করে শুধুমাত্র এক ঈশ্বর, সূর্য দেবতা আতেনের উপাসনার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। বিদ্রোহী ধর্ম সংস্কারক বিতাড়িত ফারাও আখেনাতান, আর তার রাজধানী ছিল আমারনা। এই প্রতীকী প্রমাণ দিচ্ছিল সে এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা খ্রিস্টপূর্ব প্রায় 1350 অব্দ, ফারাও আখেনাতানের শাসনকাল। না না না, এটা সম্ভব নয়, এটা অসম্ভব, এটা হতেই পারে না। টাইম ট্রাভেল! আমি সময়ের অতল গহ্বরে প্রায় 3500 বছরের পেছনে চলে এসেছি, কিন্তু কিভাবে? প্যাপিরাসটা, ওই প্রতীকটা, ওটা তাহলে কোনো সাধারণ ঐতিহাসিক নথি ছিল না। ওটা ছিল একটা সময়ের চাবি। ইপসিতা, শুভ, তারা কোথায়? তারাও কি আমার সঙ্গে এখানে এসে পড়েছে, নাকি তারা বর্তমানেই রয়ে গেছে? তাদের কি অবস্থা? আমি এখানে একা, সম্পূর্ণ একা, এই অচেনা সময়ে, অচেনা মানুষদের ভিড়ে কিভাবে বাঁচবো, কিভাবে ফিরবো? আরণ্যক দৌড়তে শুরু করলো। কোথায় যাচ্ছে সে জানে না। সে শুধু এখন এই বাস্তবতা থেকে পালাতে চায়, কিন্তু তার এই অদ্ভুত পোশাক আর উদ্ভ্রান্ত আচরণ খুব শীঘ্রই নগররক্ষীদের নজরে পড়ল। ব্রোঞ্জের বর্ম পরা, হাতে লম্বা বর্ষা, কোমরে তলোয়ার ঝোলানো দুজন পেশিবহুল সৈনিক তার পথ আটকাল। আরণ্যক থমকে দাঁড়িয়ে পড়ল। সে বুঝতে পারল দৌড়ে পালানোটা এই মুহূর্তে বোকামি। একজন রক্ষী তার বর্ষার ধারালো ফলাটা আরণ্যকের গলার কাছে ধরল। মৃত্যু ভয়ে আরণ্যকের সমস্ত ইন্দ্রিয়কে সজাগ করে তুলল। সে মরিয়া হয়ে বাঁচার উপায় খুঁজছিল। হঠাৎ করেই তার চোখে পড়ল রক্ষীদের বুকের বর্মে খোদাই করা প্রতীকের দিকে। সেই একই প্রতীক, আতেনের সূর্যচক্র। একটা ঝুঁকি নিল আরণ্যক। সে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তারপর দুই হাত জোর করে আকাশের দিকে তুলে সেই দেওয়ালের ছবির মতো ভঙ্গি করে চিৎকার করে উঠল। আতেন! সঙ্গে সঙ্গেই চারিদিকে একটা চাঞ্চল্যের সৃষ্টি হলো। রক্ষী দুজন একে অপরের দিকে তাকালো। তাদের মুখের কঠোর অভিব্যক্তি সামান্য নরম হলো। বর্ষার ফলাটা গলা থেকে নেমে গেল, কিন্তু বিপদ তখনও কাটেনি। রক্ষীরা তাকে টেনে তুলল। ঠিক সেই মুহূর্তে ভিড়ের মধ্যে থেকে একজন দীর্ঘকায় ব্যক্তি এগিয়ে এলেন। তার পরনে পুরোহিতদের মতো সাদা লম্বা পোশাক, কিন্তু তাতে সোনালি সুতোর কাজ করা, যা তার উচ্চ পদের পরিচয়ক। মাথা কামানো, মুখে এক অদ্ভুত প্রশান্তি, অথচ তীক্ষ্ণ বুদ্ধির ছাপ স্পষ্ট। তিনি রক্ষীদের দিকে তাকিয়ে হাত তুলে থামার ইশারা করলেন। তারপর এগিয়ে এলেন আরণ্যকের সামনে। তিনি খুঁটিয়ে খুঁটিয়ে আরণ্যককে দেখলেন। আরণ্যক কি উত্তর দেবে বুঝতে পারছিল না। সেই পুরোহিত মৃদু হাসলেন, যেন তিনি আরণ্যকের মনের অবস্থাটা পড়তে পারছেন। তিনি রক্ষীদের দিকে ফিরে কিছু একটা আদেশ দিলেন। রক্ষীরা মাথা নুইয়ে সম্মান জানিয়ে সেখান থেকে চলে গেল। ভিড়টাও ধীরে ধীরে সরে যেতে শুরু করলো। পুরোহিত ইশারায় তাকে অনুসরণ করতে বললেন। আরণ্যকের কাছে আর কোনো উপায় ছিল না। সে চুপচাপ সেই পুরোহিতের পেছন পেছন হাঁটতে শুরু করলো।
সেই তীব্র নীল আলো আর কাঁপুনির পর যখন ইপসিতার চেতনা ফিরল, মনে হলো যেন গভীর জলের তলা থেকে কেউ তাকে এক ঝটকায় উপরে তুলে এনেছে। কয়েক মুহূর্তের জন্য তার চোখ ধাঁধিয়ে গিয়েছিল। সে দ্রুত কয়েকবার চোখের পাতা ফেলল চারপাশটা স্পষ্ট করে দেখার জন্য। সে আর শুভ সেই অ্যান্টিকের দোকানেই দাঁড়িয়ে আছে। বৃদ্ধ দোকানদারটি ফ্যাকাশে মুখে মেঝের দিকে তাকিয়ে থরথর করে কাঁপছেন। কাউন্টারের ওপর রাখা সেই চামড়ার চোঙা, আর তার পাশে খোলা অবস্থায় পড়ে আছে সেই অভিশপ্ত প্যাপিরাসটা। সাপের প্রতীকটা থেকে এখন আর কোনো আলো বেরোচ্ছে না। সব কিছুই আগের মতো রয়েছে, শুধু একজন নেই। আরণ্যক? কোনো উত্তর এলো না। তার পাশে দাঁড়ানো শুভর দিকে তাকিয়ে ইপসিতার বুকের ভেতরটা হিম হয়ে গেল। শুভর বিশাল শরীরটা পাথরের মতো স্থির, চোখ দুটো বিস্ফারিত। সে একদৃষ্টে তাকিয়ে আছে সেই শূন্য স্থানটির দিকে, যেখানে 1 মিনিট আগেও আরণ্যক দাঁড়িয়েছিল। শুভ, আরণ্যক কোথায়? কেন? ও তো এখানেই ছিল। আরণ্যক, আরণ্যক, কোথায় গেলি ভাই? ও নিশ্চয়ই দোকানের পিছনে কোথাও গেছে। আরণ্যক, 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 এই ছ্যাবলামি বন্ধ করো। ইপসিতা মরিয়া হয়ে দোকানের ছোট্ট পিছনের ঘরটায় ছুটে গেল। ধুলো মাখা কয়েকটা বাক্স আর পুরনো আসবাব ছাড়া সেখানে আর কিছু নেই। সে ছুটে বাইরে এলো, গলির মধ্যে উঁকি দিল। পর্যটকদের ভিড় আগের মতোই বইছে, কিন্তু আরণ্যকের চিহ্ন মাত্র নেই। শুভ ততক্ষণে কিছুটা ধাতস্থ হয়েছে। সে বৃদ্ধের কলার চেপে ধরে প্রায় গর্জে উঠল। কোথায় গেল আমার বন্ধু? সত্যি করে বলুন, এটা আপনাদের কোনো চালাকি নয় তো? শান্ত হও শুভ, উনি ভয় পেয়েছেন। দেখছো না ওনার অবস্থা? উনি কিছুই জানেন না। ইপসিতা ছুটে এসে থামালো শুভকে। তারপর কাঁপা হাতে ব্যাগ থেকে ফোনটা বের করলো। ডক্টর সান্যালের নাম্বারটা ডায়াল করলো সে। দুবার রিং হওয়ার পর ওপার থেকে পরিচিত গম্ভীর গলাটা ভেসে এলো। হ্যাঁ ইপসিতা, বলো, কোনো খবর পেলে? স্যার, স্যার একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? তোমরা ঠিক আছো তো? প্যাপিরাসটা পেয়েছো? প্যাপিরাস পেয়েছি স্যার, কিন্তু কিন্তু আরণ্যককে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? আবার কোথাও অ্যাডভেঞ্চার করতে চলে গেল নাকি? ছেলেটাকে নিয়ে আমি... না স্যার, আপনি বুঝতে পারছেন না। সে কোথাও যায়নি, সে আমাদের চোখের সামনে উধাও হয়ে গেছে। প্যাপিরাসটা ছোঁয়ার সঙ্গে সঙ্গেই একটা নীল আলো জ্বলে উঠলো, আর আরণ্যক নেই। ইপসিতা, তুমি যা বলছো সেটা যদি সত্যি হয়, তাহলে আমরা যা ভয় পাচ্ছিলাম তাই সত্যি হয়েছে। আমার কথাটা মন দিয়ে শোনো। এই তোমরা এখন কোথায় আছো? খানেল খালেলির একটা অ্যান্টিকের দোকানে। ওখান থেকে 1 পাও নড়বে না। আর সবচেয়ে জরুরি কথা, পুলিশ বা দূতাবাস কাউকে এখন কিছু জানানো যাবে না। তারা তোমাদের কথা বিশ্বাস করবেই না, উল্টে তোমাদেরকেই সন্দেহের চোখে দেখবে। কিন্তু স্যার, আরণ্যক... আমি জানি। শোনো, ওই প্যাপিরাসটা শুধু একটা ঐতিহাসিক নথি নয়, ওটা নিয়ে মিশরের গুপ্ত ইতিহাসে অনেক লোককথা আছে। ওকে বলা হয় সময়ের চাবি। আমি এগুলোকে এতদিন নিছকই গুজব বলে উড়িয়ে দিয়েছি, কিন্তু এখন... ইপসিতা, তোমরা একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে জড়িয়ে পড়েছ। বিপদ? কিসের বিপদ স্যার? এক গোপন গোষ্ঠীর বিপদ। নিজেদেরকে সন্স অফ আতেন বা আতেনের সন্তান বলে পরিচয় দেয় ওরা। বহু শতাব্দী ধরে এই চাবির খোঁজ করছে ওরা। ওদের বিশ্বাস, এটা দিয়ে তারা তাদের ফারাও, এই আখেনাতানের হারিয়ে যাওয়া জ্ঞান ফিরে পাবে এবং পৃথিবীতে এক নতুন শাসন ব্যবস্থা কায়েম করবে। ওরা যদি জানতে পারে প্যাপিরাসটা তোমাদের কাছে আছে, ওরা হয়তো তোমাদের পিছু নিয়েছিল। তোমাদের প্রত্যেকটা পদক্ষেপ হয়তো ওদের নজরে ছিল। এই শোনো, আমি এখনই আসছি। আমি যতক্ষণ না আসছি নিজেদেরকে সামনে রাখো। আর... হ্যালো স্যার, হ্যালো স্যার, হ্যালো। নেটওয়ার্ক চলে গেল হয়তো। আর ঠিক সেই মুহূর্তে দোকানের প্রবেশপথে ঝুলতে থাকা পুঁতির পর্দাটা ঝনঝন করে একটা শব্দ তুলে সরে গেল। পড়ন্ত বিকালের ম্লান আলোটা আড়াল করে দরজার মুখে এসে দাঁড়ালো দুজন দীর্ঘকায় ছায়ামূর্তি। তাদের পরনে মাটি পর্যন্ত লম্বা কালো ওভারকোট,
মুখ প্রায় অন্ধকারে ঢাকা, কিন্তু তাদের স্থির শীতল দৃষ্টি এসে আটকেছে কাউন্টারের ওপর পড়ে থাকা প্যাপিরাসটার ওপর। ছায়ামূর্তি দুটির মধ্যে একজন এক পা এগিয়ে এলো। আমাদের বিশ্বাস আপনাদের কাছে এমন একটা জিনিস আছে যেটা আসলে আমাদের। থিভস শহরের সরু ধুলোমাখা অলিগলির মধ্যে দিয়ে আরণ্যক হাঁটছিল সেই রহস্যময় পুরোহিতের পিছনে। বাতাস ভারী হয়ে আছে কাঠ পোড়ানো ধোঁয়া, শুকনো মাছ আর অজানা কোনো ফুলের মিষ্টি গন্ধে। মাটির বাড়ির দেওয়াল ঘেঁষে ছোট ছোট ছেলেমেয়েরা খালি পায়ে দৌড়ে বেড়াচ্ছে। তাদের কলরবে মিশে যাচ্ছে কামারশালা থেকে ভেসে আসা হাতুড়ি পেটার শব্দ। আরণ্যকের ইতিহাসবিদ মনটা সেই দৃশ্যগুলো গোগ্রাসে গিলছিল। বইয়ের পাতায় পড়া নির্জীব বর্ণনাগুলো আজ তার চোখের সামনে জীবন্ত, প্রাণবন্ত। সে দেখতে পারছিল নারীরা নীল নদের ঘাট থেকে জল ভরে ফিরছে, তাদের কাঁধের কলসি থেকে জল ছলকে পড়ছে রাস্তায়। দেখছিল শ্রমিকরা বিরাট বিরাট পাথরের চাই বই নিয়ে যাচ্ছে নির্মীয়মান মন্দিরের দিকে। তারা এবার শহরের কোলাহলপূর্ণ রাজপথ ছেড়ে একটা অপেক্ষাকৃত শান্ত, অভিজাত এলাকায় প্রবেশ করল। এখানকার বাড়িগুলো আরও বড়, দেওয়ালের গায়ে সুন্দর কারুকার্য করা। অবশেষে পুরোহিত একটা মাঝারি আকারের কিন্তু অত্যন্ত সুরক্ষিত দেখতে বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বাড়ির বাইরে কোনো জাঁকজমক নেই, কিন্তু এর বিশাল কাঠের দরজা আর উঁচু দেওয়াল একে এক দুর্গের মতো চেহারা দিয়েছে। দরজার সামনে দাঁড়ানো দুজন বর্ষাধারী রক্ষী পুরোহিতকে দেখে মাথা নুয়ে সম্মান জানালো এবং বিনা প্রশ্নে দরজা খুলে দিল। ভিতরে প্রবেশ করে আরণ্যকের বিস্ময়ের সীমা রইল না। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, কিন্তু বাড়ির ভেতরটা একটা জ্ঞান চর্চার কেন্দ্র। কোনো আরাম আয়েসের চিহ্ন নেই, বরং চারিদিকে থাকা তাকগুলো ভর্তি সারি সারি প্যাপিরাসের চোঙায়। দেওয়ালের গায়ে আঁকা বিভিন্ন নক্ষত্রপুঞ্জের মানচিত্র আর গ্রহতারার অবস্থান। ঘরের মাঝখানে একটা বিশাল পাথরের টেবিলের ওপরে ছড়ানো রয়েছে বিভিন্ন জ্যামিতিক নকশা আর অজানা সব যন্ত্রাংশ। পুরোহিত এতক্ষণে প্রথমবার মুখ খুললেন। ভয় পেও না সময়ের সন্তান, এখানে তুমি একদম সুরক্ষিত। আমি ফারাও আখেনেতেনের প্রধান উপদেশক এবং আতেনের চোখ নামক একটা গুপ্ত সভার প্রধান। কিন্তু আপনি কিভাবে? তুমি জানতে চাইছো আমি তোমার সম্পর্কে কি করে জানলাম বা তোমাকে কেন রক্ষা করলাম, তাই তো? তিনি একটা প্যাপিরাসের তাকের দিকে এগিয়ে গেলেন এবং সেখান থেকে একটা চোঙা বের করে আনলেন। সেটি খুলে তিনি যে প্যাপিরাসটি বের করে আনলেন সেটার দিকে তাকিয়ে আরণ্যকের রক্ত হিম হয়ে গেল। সেই প্যাপিরাসের ওপরে আঁকা রয়েছে সেই একই প্রতীক, হোরাসের চোখের নিচে ফনা তোলা সাপ। এই প্রতীক, এটা আতেনের প্রতীক নয়, এটা তার চেয়ে অনেক অনেক প্রাচীন এক শক্তির প্রতীক, যে শক্তি সময়কে নিয়ন্ত্রণ করে। আমাদের সভা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শক্তির রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে। আমরা জানতাম আমাদের পূর্বপুরুষদের লেখা এক ভবিষ্যৎবাণী অনুযায়ী এমন একদিন আসবে যখন মিশরের আকাশে এক নতুন সূর্য উঠবে এবং পুরনো দেবতারা অন্ধকারে মিলিয়ে যাবে। সেই যুগ সন্ধিক্ষণের সময় স্রোত ভেঙে এক ভ্রমণকারী আসবে অন্য জগৎ থেকে। সে আসবে জ্ঞানের আলো নিয়ে, কিন্তু তার আগমন ডেকে আনবে এক ভয়ঙ্কর বিপদও। সেই ভবিষ্যৎবাণীতে তোমার উল্লেখ আছে সময়ের সন্তান। তোমার অদ্ভুত পোশাক, তোমার ভাষা, তোমার আগমন সব কিছুই লেখা আছে। আমরা বহু বছর ধরে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি কোনো জ্ঞানের আলো নিয়ে আসিনি। আমি একজন সাধারণ ইতিহাসবিদ। আমি এখানে ভুল করে চলে এসেছি। আমি শুধু বাড়ি ফিরতে চাই।
কোনো কিছুই ভুল করে হয় না। তোমার আগমন এক মহান উদ্দেশ্যের অংশ। ফারাও আখেনেতেন এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন। তিনি বহু ঈশ্বরের বদলে এক নিরাকার সূর্য দেবতা আতেনের উপাসনা প্রতিষ্ঠা করে মিশরকে কুসংস্কারের অন্ধকার থেকে বের করতে চাইছেন। কিন্তু তার এই পদক্ষেপ থিবসে পুরনো পুরোহিত সমাজ, বিশেষ করে দেবতা আমুনরার শক্তিশালী পূজারীদের বিরুদ্ধে গেছে। তারা ক্ষমতা হারানোর ভয়ে অন্ধ হয়ে গেছে। তারা ফারাওদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে। তারা ফারাওকে হত্যা করে পুরনো শাসন ফিরিয়ে আনতে চাইছে। তারা জানে না যে ফারাওয়ের হাতে এমন এক জ্ঞান আছে যা তাদের সমস্ত চক্রান্তকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। আর সেই জ্ঞানের চাবিকাঠি হলে তুমি। আমি কিভাবে চাবিকাঠি হতে পারি? আমি তো কিছুই জানি না। তুমি জানো তোমার কাছে ভবিষ্যৎ জ্ঞান আছে। তুমি জানো এই লড়াইয়ের পরিণতি কি। তুমি আমাদের পথ দেখাতে পারো। তোমাকে আমাদের সাহায্য করতেই হবে। ফারাওকে রক্ষা করতে হবে। আর তার বদলে আমি তোমাকে বাড়ি ফিরে যাওয়ার পথ খুঁজে দিতে সাহায্য করব। কারণ সময়ের এই দরজাটা যেভাবে খোলা যায় সেভাবে বন্ধও করা যায়। এসো, তোমাকে একটা জিনিস দেখাই, তাহলে হয়তো তুমি আমাদের কথার গুরুত্বটা বুঝতে পারবে। তিনি আরণ্যককে নিয়ে ঘরের পিছনের একটা ভারী পাথরের দরজার দিকে এগিয়ে গেলেন। দরজাটা ঠেলতেই একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা হাওয়া তাদের গায়ে লাগলো। একটা সরু সিঁড়ি নেমে গেছে নিচের অন্ধকারে। মশাল হাতে মেরেনাপ্তা আগে আগে নামতে লাগলেন, পিছনে আরণ্যক। তারা এসে পৌঁছল একটা বিশাল ভূগর্ভস্থ কক্ষে। ঘরের দেওয়াল জুড়ে খোদাই করা রয়েছে অজস্র হাইরোগ্লিফিক লিপি আর ছবি। মেরেনাপ্তা তাকে নিয়ে এগিয়ে গেলেন একেবারে শেষের দেওয়ালটার দিকে। সেখানে একটা বিশাল দেওয়াল চিত্র খোদাই করা রয়েছে। দেখো, এটা আমাদের সবার সবচেয়ে পুরনো ভবিষ্যৎবাণী। আরণ্যক দেওয়াল চিত্রের দিকে তাকালো। সেখানে ফারাওদের যুদ্ধ, দেবতার আরাধনা, পিরামিডের নির্মাণের বিভিন্ন দৃশ্য খোদাই করা। কিন্তু হঠাৎ করেই ছবির একেবারে ডান দিকের একটা অংশে এসে তার চোখ আটকে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। সেখানে প্রাচীন মিশরীয় চিত্রশিল্পীর পাশেই খোদাই করা রয়েছে এক সম্পূর্ণ ভিন্ন ধরনের ছবি। কতগুলো উঁচু উঁচু মিনার, স্যাটেলাইট ডিশ, আধুনিক স্থাপত্যের বাড়ি। আর সেই বাড়িগুলোর মাঝখানে একটা জনবহুল বাজার, খান এল খালিলি বাজার। আরণ্যক অবিশ্বাস্য দৃষ্টিতে ছবিটার দিকে এগিয়ে গেল। বাজারের ঠিক মাঝখানে সে যা দেখল তাতে তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। সেখানে স্পষ্ট খোদাই করা রয়েছে তিনটি মানুষের মূর্তি। তাদের পোশাক প্রাচীন মিশরীয়দের মতো নয়। একজনের মাথায় এলোমেলো চুল, পরনে অদ্ভুত শার্ট আর প্যান্ট। তার পাশে দাঁড়িয়ে আছে এক স্থূলকায় ব্যক্তি। আর তাদের সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে, যার চোখে রয়েছে চশমার মতো কিছু একটা। শুভ আর ঈপ্সিতা ৩৫০০ বছর পুরনো এক মিশরীয় মন্দিরের গোপন কক্ষে আঁকা রয়েছে তাদের তিনজনের নিখুঁত প্রতিকৃতি। শুভ তার বিশাল শরীরটা নিয়ে প্রতিরক্ষামূলক ভঙ্গিতে ঈপ্সিতার সামনে এসে দাঁড়ালো। ছায়ামূর্তি দুটির মধ্যে একজন, যে তুলনামূলকভাবে বেশি লম্বা, সে এক পা এগিয়ে এলো। আমাদের বিশ্বাস আপনাদের কাছে এমন একটা জিনিস আছে যেটা আসলে আমাদের। কারা আপনারা? কি চান? আমরা কারা সেটা প্রাসঙ্গিক, আর আমাদের কি চাই তা তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখুন, এটা মিশর সরকারের সম্পত্তি। আপনারা এটা দাবি করতে পারেন না। সরকার? কোন সরকার? যারা বিদেশি শক্তির কাছে নিজেদের ইতিহাস বেচে দেয়, যারা তাদের মহান পূর্বপুরুষদের জ্ঞানকে সস্তা পর্যটনের সামগ্রী বানিয়ে রেখেছে। আমরা কোনো পার্থিব সরকারের আইন মানি না। আমরা মানি শুধু তার আইন
যিনি ছিলেন একমাত্র সত্যের আলো, একমাত্র ঈশ্বর, আতেন। আপনারা আপনারা সন্স অফ আতেন? জ্ঞানীরা ঠিকই চিনে নেয়। হ্যাঁ, আমরাই তার নির্বাসিত সন্তান, আমরাই তার ভুলে যাওয়ার আলোর ধারক। আর এই প্যাপিরাস, এটা আমাদের পবিত্র গ্রন্থ। এটা সেই চাবি যা দিয়ে আমরা ফারাওয়ের সেই জ্ঞানকে ফিরিয়ে আনবো, যা এই অধঃপতিত পৃথিবীকে আবার শুদ্ধ করবে। দ্বিতীয় লোকটি যে এতক্ষণ চুপ করেছিল সে নিঃশব্দে এগিয়ে এসে কাউন্টারের পাশ দিয়ে ঘুরে দাঁড়ালো। তার হাতে ছিল একটা অত্যাধুনিক ট্যাবলেট। সে প্যাপিরাসটার ওপর ঝুঁকে পড়ে সেটার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হাই রেজলিউশন ছবি তুলতে শুরু করলো। অবাক হচ্ছ? ভাবছো আমরা কেন এটা নিয়ে যাচ্ছি না? কারণ আমরা লুটেরা নই, আমরা পূজারি। আমাদের শুধু এর ভেতরের জ্ঞানটুকুই প্রয়োজন। বস্তুটার প্রতি আমাদের কোনো লোভ নেই। তাছাড়া এটা তোমাদের কাছে থাকাই আপাতত নিরাপদ। কারণ তাহলে মিশরীয় পুলিশ বা তোমাদের দূতাবাস আমাদের নয়, তোমাদেরকেই খুঁজবে। আর তোমরা যত বেশি ব্যস্ত থাকবে, আমাদের কাজ ততই সহজ হবে। ছবি তোলা শেষ হলে দ্বিতীয় লোকটি তার নেতার দিকে তাকিয়ে মাথা নাড়ল। নেতা শেষবারের মতো প্যাপিরাসটার দিকে তাকালো, যেন কোনো পবিত্র বস্তুকে বিদায় জানাচ্ছে। তারপর তার শীতল দৃষ্টি আবার ঈপ্সিতার শুভর ওপর পড়ল। আমাদের কাজ শেষ, কিন্তু যাওয়ার আগে একটা পরামর্শ দিয়ে যাই। এই জিনিসটা নিয়ে বেশি ঘাটাঘাটি করো না। যা পেয়েছো সেটাকে চুপচাপ সরকারের হাতে তুলে দিয়ে নিজেদের জীবনটা নিয়ে বাঁচো। কারণ এটা কোনো সাধারণ ঐতিহাসিক গবেষণা নয়, এটা একটা যুদ্ধ। আর এই যুদ্ধে সাধারণ মানুষের কোনো স্থান নেই। মনে রেখো, আতেনের আলো যেমন জীবন দেয়, তেমনি তার রোষ সবকিছু পুড়িয়ে ছাই করে দিতে পারে। কথাগুলো শেষ করে তারা যেমন নিঃশব্দে এসেছিল তেমনি নিঃশব্দে পুঁতির পর্দা সরিয়ে বাইরের ভিড়ে মিশে গেল। দোকানের ভিতরে পড়ে রইল কেবল 3 জন হতভম্ব মানুষ আর কাউন্টারের ওপর সেই রহস্যময় প্যাপিরাস, যার প্রতিটা অক্ষর এখন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের সাক্ষী হয়ে উঠেছে। আরণ্যকের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। তার সামনে ৩,৫০০ বছরের পুরনো এক পাথরের দেওয়ালে খোদাই করা রয়েছে তাদের 3 জনের প্রতিচ্ছবি। সে নিজে, শুভ আর ঈপ্সিতা। সে কাঁপা হাতে দেওয়ালের চিত্রটা স্পর্শ করল। এটা এটা কি করে সম্ভব? বলেছিলাম না আমি, কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না। এই দেওয়াল চিত্র আমাদের পূর্বপুরুষরা তৈরি করেন। এটি তৈরি হয়েছে স্বয়ং আতেনের ইচ্ছায়। সময়ের স্রোত যখন নিজেকে প্রকাশ করে, তখন তার পথের বুকেও ছাপ রেখে যায়। তোমরা যে আসবে তাই পাথরে হাজার হাজার বছর আগে থেকেই লেখা ছিল। এই পাথর জানতো। কিন্তু কেন আমরা আমরা তো সাধারণ মানুষ। সাধারণ মানুষ সময়ের দেওয়াল ভাঙতে পারে না। তোমাদের মধ্যে বিশেষ কিছু একটা আছে, অথবা হয়তো তোমাদের হাতের এই চাবিটা বিশেষ। ওই প্যাপিরাস শুধু সময়ের দরজা খোলে না, ওটা মহাবিশ্বের এক বিশাল জ্ঞানের ভাণ্ডার। ফারাও আখেনেতেন সেই জ্ঞানের সামান্য অংশই উপলব্ধি করতে পেরেছিলেন, আর তাতেই তিনি এক ঈশ্বরের ধারণা পেয়েছিলেন, যা এই যুগ থেকে হাজার হাজার বছর এগিয়ে। এসো। তিনি ভূগর্ভস্থ কক্ষের মাঝখানে রাখা একটা পাথরের বেদির দিকে এগিয়ে গেলেন। আরণ্যক মন্ত্রমুগ্ধের মতো তাকে অনুসরণ করল। মেরেনাপ্তা তাকে বোঝাতে শুরু করলেন। ফারাও আখেনেতেনের ধর্ম বিপ্লব শুধু ক্ষমতার লড়াই ছিল না, ওটা ছিল দর্শন এবং বিজ্ঞানের লড়াই। আমন রায়ের পুরোহিত জাদুটোনা, বলিদান আর ভয় দেখিয়ে সাধারণ মানুষকে কুসংস্কারের অন্ধকারে ডুবিয়ে রাখত। তাদের ক্ষমতা টিকে ছিল মানুষের অজ্ঞতার উপরে। অন্যদিকে আখেনেতেন বিশ্বাস করতেন এক নিরাকার
সর্বব্যাপী ঐশ্বরিক শক্তিতে, যাকে তিনি আতেন বলেন। তার কাছে আতেন কোনো ব্যক্তি নয়, তিনি হলেন মহাজাগতিক নিয়ম, জ্যামিতি আর জ্যোতির্বিজ্ঞানের মূল উৎস। আখেনাতেন পিরামিডের রহস্য, নক্ষত্রের চলাচল এবং সময়ের চিত্র নিয়ে গবেষণা শুরু করেন। আর সেই গবেষণার সূত্র ধরেই তিনি খুঁজে পান এক অদ্ভুত বস্তু, এক বস্তু যা আকাশ থেকে খসে পড়েছিল বহু যুগ আগে, নীল নদের তীরে। আমরা যাকে বলি আতেনের হৃদয়। ওটা কোনো পার্থিব বস্তু নয়, ওটা সময়ের ইঞ্জিন। আর তোমাদের হাতের প্যাপিরাসটা হলো সেই ইঞ্জিন চালু করার নির্দেশিকা। আমন রায়ের পুরোহিত এই জ্ঞানের কথা জানতে পেরে যায়। তারা ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারে যে ফারাও যদি আতেনের হৃদয়ের শক্তিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে তাদের 1000 বছর পুরনো ক্ষমতার সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই তারা ষড়যন্ত্র করে। তারা ফারাওকে ধর্মদ্রোহী বলে প্রচার করে, সেনাবাহিনীকে উস্কানি দিচ্ছে, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। তারা যে কোনো মূল্যে আতেনের হৃদয়কে খুঁজে বার করে ধ্বংস করতে চায়, অথবা নিজের কক্ষিগত করতে চায়। তাহলে আপনারা আমার কাছে কি চান? আমি 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 কিভাবে আপনাদের সাহায্য করতে পারি? ওই নির্দেশিকা, মানে তোমাদের প্যাপিরাসটা, ওটা অসম্পূর্ণ। ফারাও এর একটা বড় অংশ পাঠোদ্ধার করতে পেরেছিলেন, কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, যা আতেনের হৃদয়ের অবস্থান এবং তাকে নিয়ন্ত্রণ করবার পদ্ধতি বর্ণনা করে, সেটা এক জটিল সাংকেতিক ভাষায় লেখা। আমরা শত চেষ্টা করেও সেই সংকেতের মর্ম উদ্ধার করতে পারিনি। আমাদের বিশ্বাস, সেই সংকেতের চাবিকাঠি লুকিয়ে আছে ভবিষ্যতে, তোমাদের কাছে। তুমি পারবে, হ্যাঁ, এর পাঠোদ্ধার করতে পারবে। আমাদের সাহায্য করো সময়ের সন্তান। ফারাওকে রক্ষা করো, জ্ঞানকে রক্ষা করো। তার বিনিময়ে আমরা তোমাকে কথা দিচ্ছি, আতেনের হৃদয়ের শক্তি ব্যবহার করেই আমরা তোমাকে তোমার সময় ফিরিয়ে দেওয়ার পথ খুঁজে বার করব। আমি রাজি, কিন্তু কিন্তু আমারও শর্ত আছে। আমাকে আপনাদের সমস্ত নথি, সমস্ত গবেষণা দেখার সুযোগ দিতে হবে। আমি অন্ধের মতো কিছু করব না। আমি নিজে সবটা বুঝতে চাই। স্বাগতম সময়ের সন্তান, আতেনের চোখে তোমাকে স্বাগতম। খানেল খালিলের সেই দোকান থেকে বেরিয়ে ইপসিতার শুভ যখন ডক্টর সান্যালের দেওয়া ঠিকানায় পৌঁছল, তখন রাত নেমে এসেছে। কায়রোর এক পুরনো অংশে একটা ভাঙাচোরা বাড়ির 3 তলায় ডক্টর সান্যালের অস্থায়ী ঠিকানা। ঘরের ভিতর বই আর কাগজের স্তূপের মধ্যে প্রায় ঢাকা পড়ে আছেন বৃদ্ধ গবেষক। তাদের দেখে তিনি প্রায় ছুটে এলেন। তোমরা ঠিক আছো? আমি ফোন করার পর থেকেই তোমাদের নম্বর বন্ধ পাচ্ছিলাম। কি হয়েছিল? ইপসিতা সংক্ষেপে পুরো ঘটনাটা খুলে বলল। সবটা শুনে তিনি একটা চেয়ারে বসে পড়লেন। সর্বনাশ হয়ে গেছে। আমি যা ভেবেছিলাম তার চেয়েও পরিস্থিতি অনেক বেশি জটিল। ওরা যদি প্যাপিরাসটার ছবি পেয়ে গিয়ে থাকে, তার মানে ওরা এতক্ষণে পাঠোদ্ধারের চেষ্টা শুরু করে দিয়েছে। আর ওদের হাতে যে ধরনের বিশেষজ্ঞ আর প্রযুক্তি আছে, তাতে হয়তো ওরা আমাদের চেয়ে অনেক গুণ এগিয়ে থাকবে। কিন্তু ওরা ছবি তুললো কেন? মানে আসলটা নিয়ে গেল না কেন? কারণ ওরা ধূর্ত। ওরা জানে আসল প্যাপিরাসটা আমাদের কাছে থাকলে আমরা নিশ্চিন্তে থাকতে পারবো না। পুলিশ, দূতাবাস, বিভিন্ন এজেন্সির চাপ পড়বে আমাদের ওপর। আমরা যত বেশি সরকারি ঝামেলায় জড়িয়ে পড়ব, ওদের ষড়যন্ত্রটা আড়ালে সম্পন্ন করতে তত বেশি সুবিধা হবে। ওরা আমাদের দাবার বড়ে হিসাবে ব্যবহার করছে। স্যার, আরণ্যকের কি হবে? ও কোথায় আছে, কেমন আছে, আমরা কিছুই জানি না। ও কি এদের হাতেই? মন খারাপ করো না মা, আরণ্যককে আমি চিনি। ও শুধু ছ্যাবলা নয়, ওর মতো বুদ্ধিমান আর উপস্থিত বুদ্ধিসম্পন্ন ছেলে আমি কমই দেখেছি। ও যদি সত্যি অন্য কোনো সময় গিয়ে পৌঁছে থাকে, আমি নিশ্চিত ও ঠিক কোনো না কোনো উপায় বের করে নেবে।
আমাদের কাজ হলো এখান থেকে ওকে ফিরিয়ে আনার রাস্তাটা খুঁজে বের করা, আর তার একমাত্র উপায় হলো এই প্যাপিরাসটা। দেখো, এই হায়ারোগ্লিফিকগুলো সাধারণ নয়, এর মধ্যে প্রাচীন মিশরীয় লিপির সঙ্গে মিশে আছে কিছু অদ্ভুত জ্যামিতিক সংকেত, যা আমি আগে কখনো দেখিনি। সন্স অফ আথেন হয়তো সাধারণ লেখাগুলো পাঠোদ্ধার করতে পারবে, কিন্তু এই সংকেতগুলোই হলো আসল চাবিকাঠি। আমাদের এগুলোর মানে খুঁজে বের করতে হবে। তিনজন মিলে ঝাঁপিয়ে পড়ল সেই রহস্যের সমুদ্রে। শুভ তার ল্যাপটপে বিভিন্ন ঐতিহাসিক ডেটাবেস আর ক্রিপ্টোগ্রাফির অ্যালগোরিদম নিয়ে কাজ শুরু করলো। ডক্টর সান্যাল তার বহু বছরের অভিজ্ঞতা দিয়ে প্রাচীন মিশরীয় লোককথা আর গুপ্ত নথি থেকে সূত্র খুঁজতে লাগলেন, আর ইপসিতা তার তীক্ষ্ণ বিচক্ষণ ক্ষমতা দিয়ে প্যাপিরাসের গঠন, প্রতীকের পুনরাবৃত্তি এবং তাদের মধ্যেকার সম্পর্কগুলো বোঝার চেষ্টা করতে লাগলো। রাত প্রায় শেষের দিকে হঠাৎ করে ইপসিতার চোখ একটা জায়গায় আটকে গেল। প্যাপিরাসের একেবারে কোণে যেখানে সাপের প্রতীকটা আঁকা, তার ঠিক পাশে কতগুলো প্রায় অদৃশ্য হয়ে যাওয়া জ্যামিতিক চিহ্ন রয়েছে। সে একটা আতশ কাঁচ নিয়ে এসে সেগুলোর উপর ঝুঁকে পড়ল। স্যার, শুভ, এদিকে এসো। দুজনেই ছুটে এলো। ডক্টর সান্যাল আর শুভ ঝুঁকে পড়ল। দেখুন এই চিহ্নগুলো, এগুলো তো হায়ারোগ্লিফিক নয়, এগুলো অনেকটা নক্ষত্রপুঞ্জের মতো লাগছে। সত্যি তাই, কতগুলো বিন্দু আর রেখা দিয়ে আঁকা একটা নকশা, যা দেখতে অনেকটা কালপুরুষ বা অরিয়নের মতো, কিন্তু ঠিক তার পাশে আরও একটা নকশা রয়েছে, যা পৃথিবীর কোনো পরিচিত নক্ষত্রমণ্ডলীর সঙ্গেই মেলে না। অবিশ্বাস্য! তাহলে কি এই সংকেতগুলো জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত? সময়ের সঙ্গে নক্ষত্রের অবস্থানের কোনো সম্পর্ক আছে? কিন্তু এই দ্বিতীয় নকশাটা কিসের? এটা তো আমাদের সৌরজগতের কোনো নক্ষত্রপুঞ্জ নয়। ঠিক সেই মুহূর্তে ইপসিতার পার্সোনাল ল্যাপটপের স্ক্রিনটা, যেটা এতক্ষণ স্লিপ মোডে ছিল, সেটা নিজে থেকেই জ্বলে উঠল। পিচকালো স্ক্রিনের মাঝখানে সবুজ অক্ষরে একটা একটা করে অক্ষর ফুটে উঠতে শুরু করলো। সেখানে লেখা উঠল, নক্ষত্রের দিকে তাকিয়ে পথ খোঁজা বন্ধ করুন মিস চৌধুরী। কিছু আকাশ চিরকাল অন্ধকার থাকার জন্যই তৈরি হয়। বার্তাটা ভেসে উঠেই মিলিয়ে গেল, আর তার ঠিক পরেই ল্যাপটপের ইনবিল্ট ওয়েবক্যামের ছোট আলোটা দপ করে জ্বলে উঠল। তিনজন মানুষ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল সেই ছোট সবুজ আলোটার দিকে তাকিয়ে। প্রথম ঘোরটা কাটল শুভর। শিট! সে প্রায় ঝাঁপিয়ে পড়ল ল্যাপটপের ওপর। তার মোটা মোটা আঙুলগুলো ঝড়ের গতিতে কিবোর্ডের ওপর চলতে শুরু করলো। ইন্টারনেট বন্ধ করো শুভ। করছি, কিন্তু কোনো লাভ হবে না। এটা সাধারণ হ্যাকিং নয়। এরা আমাদের ওয়াইফাই রাউটার দিয়ে ঢোকেনি। মনে হচ্ছে অনেক আগে থেকেই কোনো ট্রোজান বা স্পাইওয়্যার ঢুকিয়ে রেখেছিল, সম্ভবত যখন থেকে আমরা মিশরে এসেছি। ড্যাম ইট! আমি কিছুই ট্রেস করতে পারছি না। ইপসিতা ছুটে গিয়ে ল্যাপটপটা সশব্দে বন্ধ করে দিল। কায়রোর কোলাহলপূর্ণ রাতটা হঠাৎ করেই তার কাছে একটা ফাঁদ বলে মনে হতে লাগলো। ডক্টর সান্যাল ঘরের জানলার কাছে গিয়ে খুব সাবধানে পর্দাটা একটু সরিয়ে বাইরের অন্ধকার রাস্তাটা একবার দেখার চেষ্টা করলেন। ওদের বার্তাটা, নক্ষত্রের দিকে তাকিয়ে পথ খোঁজা বন্ধ করুন। কিছু আকাশ চিরকাল অন্ধকারে থাকার জন্যই তৈরি হয়। এটা শুধু হুমকি নয়, এটা একটা স্বীকারোক্তি। স্বীকারোক্তি? কিসের? ওরা স্বীকার করছে যে আমরা ঠিক পথে এগোচ্ছিলাম। নক্ষত্রপুঞ্জ, জ্যোতির্বিজ্ঞান, এর মধ্যেই কোথাও রহস্যের সমাধান লুকিয়ে আছে। অন্ধকার আকাশ বলতে হয়তো ওরা সেই নির্দিষ্ট তথ্যটার কথাই বলছে, যেটা ওরা আমাদের কাছ থেকে লুকাতে চায়। এটা এমন একটা জ্ঞান যা ওদের সমস্ত পরিকল্পনাকে পাঞ্চাল করে দিতে পারে। তাহলে এখন আমরা কি করব? আমরা এখানে এক মুহূর্ত নিরাপদ নই। আমাদের ফোন, ল্যাপটপ সব কিছুই ওদের নজরে থাকতে পারে। আমরা যে এখন কথা বলছি সেটাও হয়তো ওরা এখন শুনছে। ঘরের ভিতর এক দম বন্ধ করা পরিবেশ নেমে এলো। তিনজন একে অপরের দিকে তাকাতে লাগলো, কিন্তু কেউ কোনো কথা বলতে ভরসা পেল না। ভয় পেয়ে বসে থাকলে চলবে না। আমাদের এমন একজনের সাহায্য দরকার যে এই সিস্টেমের বাইরের লোক, যাকে সন্স অফ আথেন চেনে না এবং যার উপর ভরসা করা যায়। আহমেদকে আমাদের দরকার। আহমেদকে? আহমেদ আল ফায়েদ মিশরীয় পুরাতত্ত্ব মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। অক্সফোর্ডে পড়ার সময় থেকে আমরা খুব ভালো বন্ধু।
আহমেদ শুধু একজন দক্ষ প্রত্নতত্ত্ববিদই নয়, মিশরের অলিগলির সব খবর তার নখদর্পণে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে অত্যন্ত বিশ্বাসযোগ্য। ইপসিতা তার পার্স থেকে একটা ছোট পুরনো মডেলের ফোন বের করলো। এটা তার পার্সোনাল ফোন নয়, আপৎকালীন পরিস্থিতির জন্যই রেখে দিয়েছিল সে। সে আহমেদের নাম্বার ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পর ওপার থেকে এক পরিচিত গলা ভেসে এলো। ইপসিতা, এত রাতে সবকিছু ঠিক আছে তো? আহমেদ, আমার তোমার সাহায্য দরকার, খুব জরুরি। আমি ফোনে বেশি কিছু বলতে পারবো না। আমাদের সঙ্গে এমন কিছু ঘটনা ঘটেছে যা স্বাভাবিক নয়। আমরা বিপদে আছি। কোথায় আছো তুমি? ডক্টর সান্যালের বাড়িতে। ওখানেই থাকো। ঘরের ভেতরে কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকলে তার ব্যাটারি খুলে ফেলো, আর নিজেদের মধ্যে দরকারি কথা কাগজের চিরকুটে লিখে চালাও। আমি আধ ঘন্টার মধ্যেই আসছি, আর দরজাটা শুধু আমার গলার স্বর শুনলেই খুলবে, বুঝলে? ফোনটা কেটে দিয়ে ইপসিতা ঘুরে দাঁড়ালো। ডক্টর সান্যাল আর শুভর চোখে মুখে আশার এক ক্ষীণ আলো দেখতে পেল সে। শুভ দ্রুত তাদের সমস্ত ল্যাপটপ, ফোন বন্ধ করে ব্যাটারিগুলো খুলে ফেলল। ঘরের বৈদ্যুতিক মেন সুইচটাও অফ করে দিল সে। চার্জিং লাইটের টিমটিমে আলোয় ঘরটা প্রায় অন্ধকার হয়ে গেল। এই আদিম পরিবেশে নিজেদের কিছুটা সুরক্ষিত মনে হলো তাদের। হঠাৎ করেই শুভর কিছু একটা মনে পড়ল। সে তার নিজের ল্যাপটপের ব্যাটারিটা লাগিয়ে ল্যাপটপটা দ্রুত অন করলো। এক সেকেন্ড, ওরা আমাদের নজরদারি করার আগে আমি কিন্তু ওই অজানা নক্ষত্রপুঞ্জের ফাইলটা একটা এনক্রিপ্টেড পেন ড্রাইভে সেভ করে রেখেছিলাম স্যার। ওই নকশাটা অদ্ভুত স্যার। আমি পৃথিবীর সব পরিচিত স্টার ক্যাটালগের সঙ্গে ওটা মিলিয়ে দেখেছি, টলেমির ক্যাটালগ থেকে শুরু করে নাসা ডেটাবেস পর্যন্ত, কিন্তু কোথাও এর কোনো অস্তিত্ব নেই। এটা হয় একটা ভুল, নয়তো এমন কিছু যা আগে আমরা কখনো দেখিনি। একটা ভৌতিক নক্ষত্রপুঞ্জ। ইপসিতা, আমি আহমেদ। ইপসিতা প্রায় ছুটে গিয়ে দরজাটা খুলল। ভেতরে ঢুকলো এক লম্বা সুদর্শন মিশরীয় যুবক। ইপসিতা কিছু বলার আগেই আহমেদ ঘরের চারপাশটা একবার দেখে নিল। তারপর তার দৃষ্টি স্থির হলো টেবিলের ওপর রাখা প্যাপিরাসটার ওপর। সর্বনাশ! তোমরা ন্যাক্রোঅ্যাস্টেরিয়া খুঁজে পেয়েছো? মিশরের সবচেয়ে অভিশপ্ত গোপন নথি। এর জন্যই তো সে কথাটা শেষ করতে পারল না। তাদের নিস্তব্ধতাকে চুরমার করে দিয়ে বন্ধ হয়ে থাকা শুভর ল্যাপটপের স্পিকার থেকে এক কর্কশ যান্ত্রিক হাসি ভেসে উঠল। প্রাচীন থিবসের বাতাস আরণ্যকের কাছে ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছিল। মেরেনাপ তার সুরক্ষিত বাড়ির ভেতর তার জন্য একটা ছোট কিন্তু পরিচ্ছন্ন ঘরের ব্যবস্থা করা হয়েছিল। প্রথম কয়েকটা দিন কেটেছিল এক তীব্র মানসিক ঘোরের মধ্যে। মেরেনাপ্তা ছিলেন একজন আদর্শ শিক্ষক। তিনি আরণ্যকের ওপর কোনো জোর খাটাননি, তাকে সময় দিয়েছিলেন। তিনি আরণ্যকের জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন তার ব্যক্তিগত গ্রন্থাগারের, যা ছিল প্যাপিরাস আর পাথরের ফলকে ভরা এক জ্ঞানের ভাণ্ডার। একদিন বলেছিলেন, জ্ঞানই হলো একমাত্র অস্ত্র যা সময়কে অতিক্রম করতে পারে। তোমাকে প্রথমে আমাদের মতো করে ভাবতে শিখতে হবে, বুঝলে সময়ের সন্তান? তোমাদের ভবিষ্যতে তোমরা সব কিছুকে বস্তু হিসাবে দেখো, কিন্তু আমরা দেখি প্রতীক হিসাবে। আমাদের কাছে সূর্য শুধু একটা জ্বলন্ত গোলক নয়, সে জীবনের উৎস, জ্ঞানের প্রতীক। নদী শুধু জলের স্রোত নয়, সে সময়ের প্রভাব। তোমাকে এই প্রতীকগুলোর ভাষা শিখতে হবে। আরণ্যকের শিক্ষানবিশি শুরু হলো। সে দিনের পর দিন কাটাতে লাগলো সেই প্রাচীন লিপিগুলোর পাঠোদ্ধার করে। মেরেনাপ্তা তাকে শেখালেন হাইরোগ্লিফিকের সেই সব গোপন রূপ যা সাধারণ লিপিকররাও জানত না। সে জ্যোতির্বিজ্ঞান, জ্যামিতি, স্থাপত্য এবং দর্শনের ওপর লেখা প্যাপিরাসগুলো পড়তে শুরু করলো। সে ধীরে ধীরে বুঝতে পারছিল প্রাচীন মিশরীয়রা যতটা কুসংস্কারাচ্ছন্ন ছিল বলে সে ভাবত, তারা আসলে অতটাও কুসংস্কারাচ্ছন্ন ছিল না। অন্তত আতেনের চোখের মতো গুপ্ত সভাগুলো তো নয়ই। তাদের জ্ঞান এক গভীর দর্শন আর
তীক্ষ্ণ পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তৈরি। ফারাও আখেনাতানের ধর্মবিপ্লব আসলে ছিল এক বৈজ্ঞানিক বিপ্লবের প্রচেষ্টা, যা মিশরকে কুসংস্কার থেকে যুক্তির পথে নিয়ে যেতে চেয়েছিল। কিন্তু আরণ্যকের আধুনিক যুক্তিবাদী মন বারবার বিদ্রোহ করছিল। সে মেরেনাত্তার সঙ্গে তর্ক করত। আপনারা নক্ষত্রের অবস্থান থেকে ভবিষ্যৎবাণী করেন, কিন্তু নক্ষত্রগুলো তো শুধু হাইড্রোজেন আর হিলিয়ামের জ্বলন্ত পিণ্ড। তাদের সঙ্গে মানুষের ভাগ্যের কি সম্পর্ক? তুমি ভুল দেখছো অরণ্যক। আমরা নক্ষত্র দেখে ভাগ্য গণনা করি না, আমরা গণনা করি সম্ভাবনা। মহাবিশ্বের সবকিছুই এক অদৃশ্য সুতোয় বাঁধা। গ্রহ নক্ষত্রের চলাচল যদি সমুদ্রের জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে তা মানুষের চেতনাকেও পরিবর্তন করতে পারবে না কেন? এটা ভাগ্য নয়, এটা পদার্থবিদ্যা। এই জ্ঞানচর্চার মধ্যেই আরণ্যক তার মূল কাজটা চালিয়ে যাচ্ছিল, সেই সাংকেতিক লিপির পাঠোদ্ধার। মেরেনাত্তা তাকে আথেনের হৃদয়ের বিষয়ে যা যা তথ্য তাদের কাছে ছিল সবটাই জানিয়েছিলেন। সেই আকাশ থেকে খসে পড়া বস্তুটি এক গোপন মন্দিরে লুকোনো আছে, যার অবস্থান একমাত্র ফারাও জানেন। আর সেই মন্দিরে দরজাটা খোলার চাবিকাঠি লুকিয়ে আছে প্যাপিরাসের ওই জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত সংকেতের মধ্যে। একদিন একটা পুরনো মানচিত্র দেখতে দেখতে আরণ্যকের চোখ আটকে গেল। সে দেখল সেই একই পরিচিত নকশা যা সে ইপসিতাদের সঙ্গে আবিষ্কার করেছিল। কালপুরুষের মতো দেখতে একটা নক্ষত্রপুঞ্জ, আর তার পাশে সেই অজানা ভৌতিক নকশাটা। এই নকশাটার মানে কি? এটা তো কোনো পরিচিত নক্ষত্রপুঞ্জ নয়। এটা কোনো নক্ষত্রপুঞ্জ নয়, এটা একটা ঘটনা। আমাদের পূর্বপুরুষেরা লিখে গেছেন বহু শতাব্দী আগে এক রাতে আকাশে হঠাৎ করেই এই নতুন তারাগুলো জ্বলে উঠেছিল। কয়েক সপ্তাহ থাকার পরে সেগুলি আবার মিলিয়ে যায়। আমরা একে বলি আগন্তুক নক্ষত্র। আগন্তুক নক্ষত্র? কয়েক সপ্তাহ ধরে চলে আবার মিলিয়ে যাওয়া? এটা কোনো নক্ষত্র নয়, এটা একটা সুপারনোভা হতে পারে, অথবা একটা মহাকাশযান। কিন্তু কিন্তু এই ঘটনার সঙ্গে প্যাপিরাসের সংকেতের সম্পর্কটা কি? শুধু পুঁথিগত জ্ঞানে সব রহস্যের সমাধান হয় না অরণ্যক। তোমাকে তোমার শত্রুকেও চিনতে হবে, তাদের দুর্বলতা, তাদের শক্তির উৎস, সব কিছু জানতে হবে। চলো, আজ তোমাকে নিয়ে যাব সেই অন্ধকারের কেন্দ্রে, যেখানে আমুন রায়ের পুরোহিতরা তাদের ষড়যন্ত্রের জাল বনে। আমরা যাব কারনাক মন্দিরে, আমুন রায়ের ক্ষমতার দুর্গে। সেখানে গেলে তুমি বুঝতে পারবে আমরা ঠিক কতটা ভয়ঙ্কর এক শক্তির বিরুদ্ধে লড়াই করছি। সাধারণ পশমের পোশাক পরে মাথায় কাপড় জড়িয়ে নিজেদের পরিচয় গোপন করে আরণ্যক আর মেরেনাত্তা যখন কানার্ক মন্দিরের চত্বরে পৌঁছল, তখন সূর্য মধ্য গগনে। মন্দিরের বিশালতা আর স্থাপত্যের ঐশ্বর্য দেখে আরণ্যকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। ইতিহাসে সেই মন্দিরের কথা পড়েছে, ছবিতে দেখেছে, কিন্তু বাস্তবের সামনে দাঁড়ানো এক সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা। বিশাল বিশাল থামগুলো যেন আকাশ ছুঁতে চাইছে। তাদের গায়ে খোদাই করা ফারাওদের বিজয়গাথা আর দেবতাদের কথা। চারিদিকে এক গম্ভীর পবিত্র পরিবেশ, কিন্তু এই পবিত্রতার আড়ালেই লুকিয়ে ছিল এক শীতল অশুভ স্রোত। আরণ্যক তা অনুভব করতে পারছিল। মন্দিরের রক্ষীদের চোখের চাহনিতে, পুরোহিতদের চলার ভঙ্গিতে এক ধরনের উদ্ধত ক্ষমতার প্রকাশ। তারা যেন এই মন্দিরের অধীশ্বর নয়, সমগ্র মিশরের ভাগ্য বিধাতা। মেরেনাত্তা তাকে নিয়ে ভিড়ের সঙ্গে মিশে গিয়ে মন্দিরের বিভিন্ন অংশ ঘুরতে লাগলেন। তিনি আরণ্যককে বোঝাতে লাগলেন মন্দিরের বিভিন্ন অংশের প্রতীকী অর্থ আর পুরোহিতদের ক্ষমতার স্তরবিন্যাস। ওই যে দেখছো, ওটা আমুন রায়ের মূর্তি। আখেনেতেনের আগে ইনি ছিলেন আমাদের দেবতাদের রাজা। এর পুরোহিতরা ছিল ফারাওয়ের চেয়েও বেশি ধনী এবং ক্ষমতাশালী। ফারাওয়ের নতুন ধর্ম তাদের সেই ক্ষমতার মূলে আঘাত করেছে।
তারা এটা কিছুতেই মেনে নেবে না। তারা ঘুরতে ঘুরতে মন্দিরের সেই অংশে এসে পৌঁছলো যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এইটা হলো পারানাক বা জীবনের গৃহ, মন্দিরের গ্রন্থাগার ও জ্ঞান চর্চার কেন্দ্র। মেরেনাপ্তা কোনো এক গোপন পথ দিয়ে আরণ্যককে নিয়ে সেই গ্রন্থাগারের এক অন্ধকার অলিন্দে এসে দাঁড়ালেন, যেখান থেকে ভেতরের একটা বড় কক্ষ দেখা যায়। ভিতরে তখন দুজন উচ্চপদস্থ পুরোহিত গভীর আলোচনায় মগ্ন। তাদের পরনে বাঘের চামড়ার পোশাক, যা তাদের বিশেষ ক্ষমতার পরিচায়ক। তাদের মধ্যে একজন, যার মুখে একটা পুরনো ক্ষতের দাগ ছিল, সে উত্তেজিতভাবে কথা বলছিল। দ্বিতীয় ব্যক্তি ছিল শান্ত, ধূর্ত এবং অনেক বেশি ভয়ঙ্কর। বন্ধু, আমরা আর অপেক্ষা করতে পারি না। ফারাওয়ের ধর্মদ্রোহিতা চরমে উঠেছে। সে আমাদের হাজার বছরের পরম্পরাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। প্রজারা বিভ্রান্ত, সেনাবাহিনী দ্বিধাগ্রস্ত। এখনই সময় আঘাত আনার। অধৈর্য হয় না নেবিয়ামন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আতেনের সূর্য কিন্তু সারা দিন আকাশে থাকে না, তাকেও অস্ত যেতে হয়। আর আমাদের ফারাওয়েরও অস্ত যাওয়ার সময় আসন্ন। কবে আসবে সেই সময়? খুব শীঘ্রই আকাশ আমাদের সংকেত দেবে, যখন স্বর্গের মহান সর্পের কুণ্ডলীর পঞ্চম নক্ষত্র তার আলো হারাবে, যখন রাতের আকাশ থেকে সে কিছুক্ষণের জন্য অদৃশ্য হয়ে যাবে, তখনই হবে সেই মহেন্দ্রক্ষণ। সেই রাতেই ফারাও তার প্রাসাদে একা থাকবেন এবং সেই রাতেই আমুনরার রোষ তার উপরে নেমে আসবে। কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই আরণ্যকের মাথার ভিতরটা বিদ্যুৎ ঝলকের মতো ঝলসে উঠল। সর্পের কুণ্ডলীর পঞ্চম নক্ষত্র, সেই বর্ণনাটা পড়েছে। মেরেনাপ্তার গ্রন্থাগারে দেখা একটা পুরনো প্যাপিরাসে সে দেখেছে প্রাচীন মিশরীয়রা ডার্কো নক্ষত্রপুঞ্জকে এক বিশাল সর্প হিসাবে কল্পনা করত, আর তার পঞ্চম নক্ষত্র হল থুবান। একসময় এই থুবানই ছিল পৃথিবীর ধ্রুবতারা, কিন্তু পৃথিবীর অক্ষের ঘূর্ণনের জন্য এর অবস্থান ধীরে ধীরে পাল্টে যায়। তার 21 শতকের জ্ঞান তাকে বলে দিল এটা কোনো সাধারণ নক্ষত্রের অদৃশ্য হওয়া নয়, এটা একটা গ্রহণ, সম্ভবত চাঁদ বা কোনো গ্রহের দ্বারা থুবান নক্ষত্রটির কিছুক্ষণের জন্য আড়াল হয়ে যাওয়া। এটা একটা বিরল কিন্তু গণনাযোগ্য মহাজাগতিক ঘটনা। তার মানে এই ষড়যন্ত্রের সময়টা পূর্ব নির্ধারিত, আর তার সংকেত লুকিয়ে আছে এই আকাশে। সে এতটাই উত্তেজনায় মগ্ন ছিল যে খেয়ালই করেনি তার পায়ের নিচে থাকা একটা আলগা পাথরে সামান্য শব্দ করে উঠেছে। শব্দটা খুব সামান্য ছিল, কিন্তু সেই নিস্তব্ধ কক্ষে তা ছিল তলোয়ারের ঝনঝনানির মতোই জোরালো। ভিতরের পুরোহিত দুজন মুহূর্তে সতর্ক হয়ে গেল। পন্তুর শীতল চোখ দুটো সরাসরি তাকালো সেই অন্ধকার অলিন্দটার দিকে যেখানে তারা লুকিয়েছিল। কে ওখানে? মেরেনাপ্তা আরণ্যকের হাত ধরে পিছিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। অলিন্দ দুটোর মুখেই মশাল হাতে মন্দিরের সশস্ত্র রক্ষীরা এসে পথ আটকে দাঁড়িয়েছে। তাদের বর্ষার ধারালো ফলার ওপর মশালের আলো প্রতিফলিত হয়ে চিকচিক করছে। পন্তু ধীরে ধীরে অলিন্দের মুখে এসে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক ক্রূর বিজয়ীর হাসি। তার দৃষ্টি প্রথমে পড়ল মেরেনাপ্তার উপর। ফারাওয়ের প্রধান উপদেশক আর তার নতুন খেলার পুতুল, তোমাকে নিয়ে শহরের অনেক কিছু কথাই শুনছি। কেউ বলছে তুমি অন্য জগৎ থেকে আসা দেবতা, কেউ বলছে তুমি নাকি শয়তান, কিন্তু আমার মনে হচ্ছে তুমি আসলে একটা পথ হারানো ইঁদুর যে ভুল করে সিংহের গুহায় ঢুকে পড়েছ। রক্ষীরা তাদের ঘিরে বৃত্তটা আরও ছোট করে আনলো। পালানোর আর কোনো পথ নেই। আরণ্যক বুঝতে পারল তার সময়ের অতীতে যাত্রা হয়তো এখানেই শেষ হতে চলেছে। তার ইতিহাস পর্যবেক্ষণ করার অভিযান এবার হয়তো নিজেই ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায় হয়ে মিলিয়ে যাবে।
শুভ, ল্যাপটপটা আমাকে দাও। শুভ যন্ত্রটা এগিয়ে দিল। আহমেদ আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ঘরের কোণে রাখা জলের বোতল তুলে নিল এবং কোনো দ্বিধা ছাড়াই তার সমস্ত জল ল্যাপটপটার ওপর ঢেলে দিল। একটা মৃদু হিস হিস শব্দ আর পোড়া গন্ধের সঙ্গে স্পিকারের সেই বিকৃত হাসিটা চিরতরে থেমে গেল। আমার ল্যাপটপ! এটা আর তোমার ল্যাপটপ ছিল না, এটা ছিল ওদের কান এবং ওদের মুখ। সন্স অফ আথেনের গুপ্তচর বৃত্তি সাধারণ হ্যাকিংয়ের অনেক ঊর্ধ্বে। এর একমাত্র উপায় হলো ডিভাইসগুলোকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া। আহমেদ টেবিলের উপরে রাখা প্যাপিরাসটার দিকে এগিয়ে গেল। আমি বিশ্বাস করতে পারছি না, তোমরা নেক্রোঅ্যাস্টেরিয়া খুঁজে পেয়েছো। নেক্রোঅ্যাস্টেরিয়া? এর অর্থ হলো মৃতের নক্ষত্র মানচিত্র। এই নাম কোনো সরকারি নথিতে নেই, আছে শুধু বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কালো খাতায়। কিংবদন্তি অনুযায়ী এই প্যাপিরাস এমন এক নক্ষত্রমণ্ডলের কথা বলে যা এখন আর আকাশে নেই। সান্স অফ আথেন বিশ্বাস করেন ফেরাও আখেনাতেন ভিন গ্রহের কোনো উন্নত সভ্যতার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিলেন। তারা যাকে আথেন বলেন সেটা কোনো দেবতা নয়, সেটা ছিল ভিন গ্রহের কোনো প্রযুক্তি। আর এই প্যাপিরাস হলো সেই প্রযুক্তির উৎস, অর্থাৎ সেই মৃত নক্ষত্রলোকে পৌঁছানোর নির্দেশিকা। তাহলে আমাদের এখন কি করা উচিত? প্রথমত আমাদের এখান থেকে বেরোতে হবে, দ্বিতীয়ত আমাদের সম্পূর্ণ অফ গ্রিড হতে হবে। আমরা যাব মরুভূমিতে। আমার এক বেদুইন বন্ধুর একটা গোপন আস্তানা আছে হোয়াইট ডেজার্টের কাছে। ওখানে বালি আর আকাশ ছাড়া বলতে গেলে কিছুই নেই। আমাদের কাজের জন্য ওটাই আদর্শ হবে। কিন্তু আমরা যাব কিভাবে? ওরা তো আমাদের উপর নজর রাখছে। হ্যাঁ, সেটা আমার উপর ছেড়ে দিন। আমি এই শহরের চোরাগোপ্তা পথগুলোকে চিনি, কিন্তু আমাদের এক্ষুনি বেরোতে হবে। রক্ষীরা ধীরে ধীরে ঘিরে ফেলল ওদের। নিয়ে যাও ওদের, পাতাল ঘরে বন্দি করো। কাল সকালে দেবতা আমুন্ডার চরণে এদের উৎসর্গ করা হবে। নিয়ে যাও। রক্ষীরা এগিয়ে আসতেই আরণ্যক মরিয়া হয়ে একটা ঝুঁকি নিল। সে আচমকা মেরেনাপ্তার হাত থেকে জ্বলন্ত মশালটা কেড়ে নিল এবং অলিন্দের দেওয়ালে ঝোলানো একটা পালিশ করা ব্রোঞ্জের ঢালের ওপর তার তীব্র আলো ফেলল। মশালের তীব্র আলোটা ঢালে প্রতিফলিত হয়ে বহুগুণ শক্তি নিয়ে সরাসরি সামনের রক্ষীদের চোখের ওপর এসে পড়ল। তীব্র আলোয় তাদের চোখ ধাঁধিয়ে গেল। এদিকে! মেরেনাপ্তা দেওয়ালের একটা নির্দিষ্ট পাথরের ফলকে সবেগে চাপ দিলেন। পাথরটা নিঃশব্দে ভিতরের দিকে ঢুকে গিয়ে একটা অন্ধকার সুড়ঙ্গের পথ তৈরি হলো। তারা দুজন সেই সুড়ঙ্গের ভিতরে ঝাঁপিয়ে পড়তেই পাথরের দরজাটা আবার বন্ধ হয়ে গেল। আমরা কি সুরক্ষিত? আপাতত, কিন্তু আমরা বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবো না। পন্তু এখন মরিয়া হয়ে উঠবে। মেরেনাপ্তা, আমি জানি ওরা কবে ফেরাওকে আক্রমণ করবে। ওই নক্ষত্রটা থুবান, ওটা অদৃশ্য হয়ে যাওয়াটা কোনো দৈব ঘটনা নয়, ওটা একটা মহাজাগতিক ঘটনা যার নিখুঁত গণনা করা সম্ভব। আমরা সময়ের জ্ঞানে আমি হয়তো বলে দিতে পারবো ঠিক কোন রাতে ওই ঘটনাটা ঘটবে। যদি তুমি তা পারো অরণ্যক, তাহলে তুমি হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আহমেদের পুরনো ল্যান্ড রোভার গাড়িটা যখন কায়রোর রাস্তা ছেড়ে মরুভূমির দিকে এগিয়ে চলল, তখন ভোরের আলো সবে ফুটছে। তাদের সমস্ত ডিজিটাল ফুটপ্রিন্ট তারা পিছনে ফেলে এসেছে। এখন তাদের কাছে আছে শুধু কিছু নগদ টাকা, কয়েকটি জামা কাপড়ের ব্যাগ, শুভর এনক্রিপ্টেড পেনড্রাইভটা আর সেই মূল্যহীন প্যাপিরাস। আহমেদ, তুমি এত কিছু বিস্তারিতভাবে জানলে কিভাবে? কারণ আমার পরিবার হলো হাজারুসের রক্ষক নামক এক গুপ্ত সভা সদস্য। আমাদের কাজ হলো মিশরের সেই সব গোপন জ্ঞানকে রক্ষা করা যা ভুল হাতে পড়লে পৃথিবীর ধ্বংস ডেকে আনবে। আমরা বহু বছর ধরে সান্স অফ আথেনের উপর নজর রাখছি। কয়েক ঘন্টা পর তারা মরুভূমির মাঝখানে এক গোপন আস্তানায় পৌঁছল। শুভর অনুরোধে আহমেদ একটা পুরনো অফলাইন কম্পিউটার বের করে দিল। শুভ তার পেনড্রাইভটা লাগিয়ে সেই ভৌতিক নক্ষত্রপুঞ্জের ফাইলটা খুলল।
স্ক্রিনের ওপরে ফুটে উঠল সেই অদ্ভুত অচেনা নকশা। সে মাউস দিয়ে নকশাটার একটা নির্দিষ্ট অংশের ওপর জুম করলো। সে দ্রুত কিবোর্ডে কিছু একটা নির্দেশ টাইপ করলো এবং সাথে সাথে একটা প্রোগ্রাম চলতে শুরু করলো, যা ওই রেখাগুলোর বক্রতার ওপর ভিত্তি করে একটা মডেল তৈরি করার চেষ্টা করছিল। স্ক্রিনের ওপর জটিল সব গণনা ভেসে উঠতে লাগলো। কয়েক মিনিট পর গণনা শেষ হলো এবং স্ক্রিনের মাঝখানে যে ফলাফলটা ফুটে উঠল তা দেখে ঘরের ভিতর উপস্থিত 4 জন মানুষই স্তব্ধ হয়ে গেল। ওটা কোনো নক্ষত্রের ছবি ছিল না, ওটা ছিল সাংকেতিক ভাষার একটা বর্ণমালা, কতগুলো পেঁচানো অদ্ভুত দর্শন অক্ষর, যা পৃথিবীর কোনো পরিচিত ভাষার সঙ্গে মেলে না। আর সেই অক্ষরগুলো দিয়ে লেখা ছিল শুধু একটাই শব্দ, আরণ্যক। 4 জন মানুষের চোখ স্থির হয়েছিল স্ক্রিনের ওপর, যেন তারা কোনো অলৌকিক দৃশ্য দেখছে। এটা এটা কিভাবে সম্ভব? হাউ ইজ দিস ইভেন পসিবল? এটা একটা স্টার ম্যাপের ফাইল ছিল, এর ভেতরে ডেটা পয়েন্টগুলো মাধ্যাকর্ষণের সূত্র মেনেই চলেছে। সেখান থেকে একটা এলিয়েন বর্ণমালা তৈরি হলো, আর সেই বর্ণমালা দিয়ে লেখা হলো আরণ্যকের নাম। এর এর কোনো মানে হয় না। তার মানে আরণ্যক শুধু অতীতে হারিয়ে যায়নি, সে বেঁচে আছে এবং কোনোভাবে কোনো অচিন্তনীয় উপায়ে সে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। অবিশ্বাস্য, এটা তাহলে সত্যি? নেগ্রো অ্যাস্টেরিয়া শুধু মৃত নক্ষত্রের মানচিত্রই নয়, এটা একটা জীবন্ত নথি। এটা সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারে। অরণ্যকের নাম এখানে থাকার একটাই অর্থ হতে পারে যে সে ইতিহাসের অংশ হয়ে গেছে। ভবিষ্যৎবাণী সেই ভ্রমকারী এখন অতীতকে প্রভাবিত করছে। হাজারোসের রক্ষকদের প্রাচীন পুঁথিতে একটা কথা লেখা আছে জানেন, সময়ের চাবি যখন সঠিক হাতে পড়ে তখন পাথরও কথা বলে আর বাতাসও বার্তা বয়ে আনে। আমরা এতদিন এটাকে নিছক রূপক বলেই মনে করতাম, কিন্তু এখন মনে হচ্ছে এর আক্ষরিক অর্থও আছে। অরণ্যক শুধু অতীতে পৌঁছায়নি, সে ওই সময়ের প্রযুক্তির সঙ্গে নিজেকে জুড়ে ফেলেছে। জুড়ে ফেলছে মানে? মানে হলো ওই আতেনের হৃদয় নামক বস্তুটি হয়তো শুধু একটি শক্তির উৎস নয়, ওটা হয়তো এক ধরনের বায়োমেকানিক্যাল কম্পিউটার, যা কোনো মানুষের চেতনার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। অরণ্যক হয়তো নিজের অজান্তেই সেই সংযোগটা স্থাপন করে ফেলেছে, আর তাই তার অস্তিত্বের ছাপ পড়েছে এই প্যাপিরাসের ডিজিটাল প্রতিরূপের ওপর। ওয়েট এ মিনিট, এটা যদি সত্যি হয়, যদি আরণ্যকের নামটা এখানে লেখা থাকে, তার মানে এই নামটাই আমাদের রসেটা স্টোন। রসেটা স্টোন? হ্যাঁ, প্রাচীন হাইরোগ্লিফিকের পাঠোদ্ধার করা গিয়েছিল, কারণ রসেটা স্টোনে একই লেখা 3টে ভিন্ন ভাষায় লেখা ছিল। আমরা এখানে আরণ্যকের নামটা বাংলায় জানি, আর এই এলিয়েন লিপিতেও পেয়েছি। অ, বয়শূন্য র, মূর্ধন্য, জফলা, ক। এই 5টা বর্ণের সঙ্গে আমরা 5টা এলিয়েন প্রতীককেও মেলাতে পারছি। এটা যদি আমাদের হাতে থাকে, তাহলে আমরা হয়তো বাকি অক্ষরগুলোও পাঠোদ্ধার করতে পারবো। আমরা হয়তো পুরো প্যাপিরাসটাই পড়তে পারবো। কাজে লেগে পড়ো শুভ, আমাদের হাতে সময় খুব কম। আমাদের জানতে হবে আরণ্যক ঠিক কী বলতে চাইছে। শুভ আর এক মুহূর্তও দেরি করল না, সে বসে পড়ল কম্পিউটারের সামনে। শুরু হলো 21 শতাব্দীর এক প্রযুক্তিবিদের সঙ্গে 3500 বছরের পুরনো এক ভিন গ্রহের লিপির লড়াই। অক্ষরের গোলকধাঁধায় পথ খুঁজে বের করার এক মরিয়া প্রচেষ্টা। কানার্ক মন্দিরের নিচের সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে সুড়ঙ্গ দিয়ে হাঁটতে হাঁটতে আরণ্যকের মনে হচ্ছিল সে যেন পৃথিবীর গর্ভে প্রবেশ করেছে। মাথার ওপর থেকে মাঝে মাঝে ভেসে আসছিল রক্ষীদের ভারী বুটের শব্দ। আমাদের বেশিক্ষণ এখানে থাকাটা নিরাপদ নয়, কিন্তু জানি যে আমাদের পালানোর একমাত্র পথ এই সুড়ঙ্গগুলোই। সে হয়তো সবগুলো প্রস্থান বন্ধ করে দেবে। তাহলে আমাদের এক্ষুনি আমাদের সেই গোপন গ্রন্থাগারে পৌঁছতে হবে। আমার সেই তারা মানচিত্রগুলো দরকার, নাহলে আমি কিছুতেই বলতে পারবো না ঠিক কোন রাতে থোবান নক্ষত্রটা অদৃশ্য হবে। মেরেনাপ তার কথা না বাড়িয়ে গতি বাড়ালেন। প্রায় আধ ঘন্টা হাঁটার পর তারা একটা নিরেট পাথরের দেওয়ালের সামনে এসে দাঁড়ালো। দেখে মনে হচ্ছিল এখানেই পাথরের শেষ, কিন্তু মেরেনাপ্তা দেওয়ালের গায়ে খোদাই করা এক অস্পষ্ট সর্পের প্রতীকের ওপর হাত রাখলেন এবং একটা নির্দিষ্ট ক্রমে পাথরগুলোকে চাপ দিলেন। একটা চাপা ঘর ঘর শব্দ করে
দেওয়ালের একটা অংশ ভেতর দিকে বসে গিয়ে একটা সরু প্রবেশপথ তৈরি হলো। ভিতরে প্রবেশ করে আরণ্যকের চোখ যেন ধাঁধিয়ে গেল। এক সুসজ্জিত গোলাকার কক্ষ। ঘরের ছাদটা ছিল গম্বুজের মতো, আর তাতে আঁকা ছিল রাতের আকাশের এক নিখুঁত মানচিত্র, বিভিন্ন নক্ষত্রপুঞ্জকে রূপলি রং দিয়ে চিহ্নিত করা। দেওয়াল বরাবর থাকা তাকগুলো ভর্তি ছিল প্যাপিরাসের চোঙায়। এটা ছিল আতেনের চোখ গুপ্তসভার গোপন জ্ঞান ভাণ্ডার। এখানে আমরা সম্পূর্ণ সুরক্ষিত। এই জায়গার কথা ফারাও আর আমি ছাড়া আর কেউই জানে না। আরণ্যক সময় নষ্ট না করে কাজে লেগে পড়ল। মেরেনাপ্তার সাহায্যে সে প্রাচীন তারা মানচিত্র এবং জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত নথিগুলো খুঁজে বের করল। আরণ্যক তার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করেছিল তার গণনার ওপর। দীর্ঘ কয়েক ঘন্টার প্রচেষ্টার পর সে সফল হলো। পেয়ে গেছি। আজ থেকে ঠিক 3 দিন পর, অমাবস্যার পরের রাত, মধ্যরাতের ঠিক 2 ঘন্টা পর থুবার নক্ষত্রটি প্রায় 15 মিনিটের জন্য চন্দ্রের আড়ালে ঢাকা পড়ে যাবে। ওই রাতেই ওরা ফেরাওকে আক্রমণ করবে। আমাদের এক্ষুনি ফারাওয়ের কাছে পৌঁছতে হবে। কিন্তু ঠিক তখনই সেই গোলাকার কক্ষের অন্য প্রান্তের একটা দেওয়াল থেকে একটা অদ্ভুত খসখস শব্দ ভেসে এলো। অসম্ভব! এই পাথরটার কথা তো আর কেউ জানে না। মরুভূমির সেই আস্তানায় সময় যেন থমকে গিয়েছিল। শুভ এক মনে কাজ করে চলেছে। আরণ্যকের নামের অক্ষরগুলোকে ভিত্তি করে সে একটা ডিক্রিপশন অ্যালগোরিদম তৈরি করার চেষ্টা করছিল। ডক্টর সান্যাল আর আহমেদ তাকে সাহায্য করছিলেন বিভিন্ন ঐতিহাসিক লিপির নমুনার সঙ্গে ওই এলিয়েন প্রতীকগুলোকে মিলিয়ে দেখতে। ঈপ্সিতা চুপচাপ বসে পুরো প্রক্রিয়াটাই দেখছিল। হঠাৎ করেই শুভ উল্লাসে চিৎকার করে উঠল। ইউরেকা! পেয়ে গেছি, মনে হচ্ছে কাজ করছে। সবাই তার কম্পিউটারের স্ক্রিনের ওপর ঝুঁকে পড়ল। শুভ তার প্রোগ্রামটা রান করিয়েছে। প্যাপিরাসের ডিজিটাল ফাইল থেকে নেওয়া সেই অদ্ভুত প্রতীকগুলো একটার পর একটা পরিবর্তিত হয়ে ইংরেজি অক্ষরে রূপান্তরিত হতে শুরু করেছে। প্রথমে যা ছিল অর্থহীন চিহ্ন, এখন তা ধীরে ধীরে চীনা শব্দে পরিণত হচ্ছে। স্নেক স্টার, ডেঞ্জার, 3 সানস। স্নেক স্টার, সর্প নক্ষত্র, মানে এটা কি ড্রাকো নক্ষত্রপুঞ্জের কথা বলছে? মেবি প্রাচীন মিশরীয়রা ড্র্যাকোকে এক বিশাল সর্প হিসেবে কল্পনা করত। কিন্তু এই 3 সানস, 3টে সূর্য, এর মানে কি? আমাদের এর পুরোটার পাঠোদ্ধার করতে হবে। এর মধ্যেই কোথাও ওকে ফিরিয়ে আনার উপায় বলা আছে। তারা আবার নতুন উদ্যমে কাজে লেগে পড়ল। কিন্তু তারা জানতো না তাদের প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান, কারণ ঠিক সেই সময় তাদের সেই শান্ত নিরাপদ আস্তানা থেকে বহু দূরে মরুভূমির দিগন্ত রেখায় 3টে কালো বিন্দু ধীরে ধীরে বড় হচ্ছিল। 3টে কালো ল্যান্ড রোভার তীব্র গতিতে তাদের আস্তানার দিকে এগিয়ে আসছিল। সন্স অফ আতেন তাদের খুঁজে পেয়েছে। ওরা এসে গেছে। তীব্র গতিতে এগিয়ে আসা 3টে কালো ল্যান্ড রোভার তাদের দিকে ছুটে আসছিল। ফাকিং হেল! ওরা আমাদের খুঁজে পেল কি করে? এখানে তো কোনো জিপিএস নেই, কোনো নেটওয়ার্কও নেই। তাহলে কিভাবে? ওরা প্রযুক্তি ব্যবহার করেনি শুভ, ওরা ব্যবহার করেছে মানুষ। মরুভূমির প্রত্যেকটা বেদুইন গোত্র ওদের চেনা। টাকার ভয় দিয়ে ওরা গোয়েন্দা বা গুপ্তচর তৈরি করে রেখেছে। আমাদের এখানে আসার খবর নিশ্চয়ই কেউ পৌঁছে দিয়েছে। ঈপ্সিতা, প্যাপিরাসটা নিয়ে নাও। ডক্টর সান্যাল, আপনার দরকারি নোটসগুলো নিয়ে নিন। আমাদের হাতে আর 1 মিনিটও সময় নেই। ঘরের ভিতরে শুরু হয়ে গেল এক চূড়ান্ত বিশৃঙ্খলা। ডক্টর সান্যাল কাঁপা কাঁপা হাতে তার কয়েক বছরের গবেষণার সারসংক্ষেপ একটা ব্যাগে ভরতে লাগলেন। শুভ মরিয়া হয়ে তার কম্পিউটার থেকে পেনড্রাইভটা খুলে নিল। সে ল্যাপটপটাও সঙ্গে নিতে যাচ্ছিল, কিন্তু আহমেদ তাকে থামিয়ে দিল। ওটা ছেড়ে দাও। ওরা যদি ওটা পায় তাহলে ওরা আমাদের ডেসক্রিপশন অ্যালগরিদমটাও পেয়ে যাবে। আহমেদ ঘরের কোণে রাখা একটা ভারী লোহার রড তুলে নিল এবং সজোরে সেটা দিয়ে কম্পিউটারের স্ক্রিন আর সিপিইউর ওপর আঘাত করতে লাগলো। কাঁচ ভাঙার তীব্র শব্দ আর প্লাস্টিক মচকানোর আওয়াজে ঘরটা ভরে গেল।
ইপসিতা চামড়ার চোঙাটার ভিতরে প্যাপিরাসটা সাবধানে ভরে নিজের কাঁধের ব্যাগে চালান করে দিল। এই মুহূর্তে এটাই পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু। এবার আমাদের সঙ্গে এসো, দৌড়াও। গাড়ির শব্দ তখন অনেক কাছে চলে এসেছে। আহমেদ তাদের নিয়ে গেল পিছনের একটা ছোট গুদাম ঘরের দিকে। সেখানে রাখা পুরনো কিছু বাক্সের আড়ালে ছিল একটা কাঠের পাটাতন। আহমেদ সেটা সরাতেই বেরিয়ে এলো নিচের দিকে নেমে যাওয়ার একটা অন্ধকার সিঁড়ি। এটা কি? এটা পুরনো জলে একটা টানেল, ফেরাওদের সময় তৈরি করা হয়েছিল। আমার পূর্বপুরুষরা এটা খুঁজে বার করেছিলেন। এটা আমাদের গোপন পথ। এবার নামো, কুইক। তারা একে একে সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ওপর থেকে ভেসে আসছিল ল্যান্ড রোভারগুলোর তীব্র গর্জনের শব্দ। তারা ঠিক সময়েই বেরোতে পেরেছে। আহমেদ সবার শেষে নেমে পাটাতনটা আবার আগের মতো চাপা দিয়ে দিল। মুহূর্তে ওপরের পৃথিবীর সঙ্গে তাদের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তারা এখন এক অন্তহীন অন্ধকারে এসে পড়েছে। চারিদিকে শুধু পাথরের দেওয়াল থেকে চুঁইয়ে পড়া জলের শব্দ আর তাদের নিজেদের ভারী নিঃশ্বাসের আওয়াজ। ঠিক তখনই তাদের মাথার উপর থেকে ভেসে এলো ভারী বুটের শব্দ আর দরজা ভাঙার তীব্র আওয়াজ। সন্স অফ আথেনের লোকেরা ঢুকে পড়েছে। এক মুহূর্ত দেরি হলে আমরা ধরা পড়ে যেতাম। চুপ! ওরা কিছুক্ষণ তল্লাশি চালিয়ে কিছু না পেলে হয়তো চলে যাবে এখান থেকে। ততক্ষণ আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। দেওয়ালের পেছন থেকে ভেসে আসা খসখস শব্দটা তীব্রতর হতেই মেরেনাপ্তা তার কোমর থেকে একটা ছোট কিন্তু ধারালো ছোরা বের করলেন। দেওয়ালের গায়ে আঁকা এক বিশাল ছবির পেছনের একটা পাথরের চাই খুব ধীরে প্রায় নিঃশব্দে সরে যেতে লাগলো। কিন্তু সেই ফাঁক দিয়ে বেরিয়ে এলো এক নারীর ছায়ামূর্তি। তার পরনে ছিল অভিজাত নারীদের মতো শুভ্র লিলেনের পোশাক, মাথায় কালো চুলের রাশি সুবিন্যস্ত করে বাঁধা, আর চোখে মুখে ছিল একই সঙ্গে বুদ্ধিমত্তা এবং উদ্বেগের ছাপ। মেরেনাপ্তা ছোরাটা নামিয়ে নিলেন। টিয়া, আমাদের হাতে সময় খুব কম, মেরেনাপ্তা। আমি যা আশঙ্কা করছিলাম তাই সত্যি। পন্তু শুধু ফারাওকে হত্যা করার ছক কষছে না, তার পরিকল্পনা আরও অনেক ভয়ঙ্কর। টিয়া ছিল আতেনের চোখ গুপ্তসভার একজন উচ্চপদস্থ সদস্য এবং ফারাও আখেনাতেনের স্ত্রী রানী নেফারতিতির প্রধান সহচরী। প্রাসাদের অন্দরমহলের খবর তার চেয়ে ভালো আর কেউ জানত না। কিসের পরিকল্পনা? তারা আতেনের হৃদয়ের অবস্থান জেনে গেছে। ফারাওয়ের একজন লিপিকরকে তারা বশ করেছে। সে পন্তুকে জানিয়েছে আতেনের হৃদয় আমান্নার নিচে ফারাওদের নতুন রাজধানীর গোপন কক্ষে লুকানো আছে। সর্বনাশ! তাহলে তাহলে থিপস আক্রমণের পরিকল্পনাটা আসলে একটা ধোঁকা। তারা এখানে একটা ছোটখাটো বিদ্রোহের নাটক করবে যাতে ফারাওয়ের সমস্ত মনোযোগ এদিকে থাকে। আর সেই সুযোগে পন্তুর সব থেকে বিশ্বস্ত ঘাতকেরা আমান্নাতে আক্রমণ চালাবে। তারা ফারাওকে হত্যা করবে এবং আতেনের হৃদয় দখল করে নেবে। তারা নিজেরাই সেই ভিন গ্রহের শক্তির অধিকারী হতে চায়। আমাদের এক্ষুনি ফারাওকে সতর্ক করতে হবে। পারবে না। ফারাও এখন সম্পূর্ণ একা। তিনি তার নতুন ধর্ম আর দর্শন নিয়ে এতটাই মগ্ন যে নিজের চারপাশের বিপদটা দেখতেই পাচ্ছেন না। তিনি বিশ্বাস করেন আতেনের আলোই তাকে রক্ষা করবে। তিনি ভুলে গেছেন মানুষ আলোর থেকে অন্ধকারকেই বেশি ভালোবাসে। আমাদের হাতে এখনো 3 দিন সময় আছে। আমাদের একটা পাল্টা পরিকল্পনা করতে হবে। আমাদের একই সঙ্গে থিপসে পন্তুকে আটকাতে হবে এবং আমারনাথও ফেরাওকে রক্ষা করতে হবে। তুমি ঠিকই বলেছ, আমাদের ভাগ হয়ে যেতে হবে। আমি থিপসে থাকবো পন্তুর ওপর নজর রাখার জন্য, আর টিয়া তোমাকে আরণ্যককে নিয়ে এক্ষুনি আরমানার দিকে রওনা হতে হবে। নীল নদ বরাবর দ্রুততম নৌকায় গেলেও তোমাদের প্রায় 2 দিন সময় লাগবে। ফারাওকে বাঁচানোর সমস্ত দায়িত্ব এখন তোমাদের উপরে। ইপসিতার শরীর ঠান্ডায় ও ভয়ে অসাড় হয়ে আসছিল। সে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়েছিল। তার পাশে খুব কাছেই ছিল আহমেদ। ওরা কি চলে গেছে?
জানি না, কিন্তু আমাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করা উচিত। নিজের অজান্তেই চোখ দিয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল ইপসিতার। আহমেদ সেটা বুঝতে পারল। সে খুব সাবধানে তার হাতটা বাড়িয়ে ইপসিতার কাঁধের ওপর রাখল। সব ঠিক হয়ে যাবে ইপসিতা, ডোন্ট ওয়ারি। আমাদের এখান থেকে বেরোতেই হবে। আমরা এখান থেকে বেরোবো, আমরা অরণ্যকে ফিরিয়ে আনবই। আমি কথা দিচ্ছি তোমাকে, ডোন্ট ওয়ারি। ইপসিতা আর নিজেকে সামলাতে পারল না। সে আহমেদের দিকে সামান্য ঘুরে তার বুকের ওপর মাথা রাখল এবং কান্নায় ভেঙে পড়ল। তার এতদিনের চেপে রাখা সমস্ত ভয়, সমস্ত কষ্ট যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। আহমেদ কোনো কথা বলল না। সে শুধু আলতো করে ইপসিতাকে জড়িয়ে ধরল। ঠিক সেই মুহূর্তে সুড়ঙ্গের অনেক দূর থেকে ভেসে এলো একটা পাথর খসে পড়ার মৃদু শব্দ, আর তার সঙ্গে ভেসে এলো মানুষের গলার চাপা আওয়াজ। অন্ধকারের সেই আশ্রয়টুকুও আর নিরাপদ রইল না। ইপসিতার মোহাবিষ্ট অবস্থাটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। সে প্রায় ছিটকে সরে এলো। চুপ চুপ, কোনো শব্দ নয়। শেট, ওরা কি আমাদের পিছু নিয়েছে? হতে পারে, অথবা এই সুড়ঙ্গের অন্য কোনো প্রবেশপথ থাকতে পারে যা ওরা চেনে। এনিওয়েজ, আমাদের উল্টো দিকে যেতে হবে এক্ষুনি। আহমেদ ইপসিতার হাতটা ধরার জন্য হাত বাড়ালো, কিন্তু ইপসিতা তার আগেই নিজের হাতটা সরিয়ে নিল। আহমেদ এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু এখন প্রশ্ন করার সময় নয়। আমার জ্যাকেটটা ধরো, সবাই একে অপরের পোশাক ধরে একটা লাইন তৈরি করো, কোনো শব্দ করো না। আমার পেছন পেছন এসো। তারা সেই ভূগর্ভস্থ গোলকধাঁধায় একদল ভূতের মতো নিঃশব্দে এগিয়ে চলল। কিছুক্ষণ হাঁটার পর আহমেদ থামল। আমার মনে হচ্ছে আমরা কোনো একটা প্রস্থানের কাছাকাছি এসেছি। বাতাসটা এখানে অতটা ভ্যাপসা নয়। আহমেদ টর্চ জ্বালল। সে দেখল সামনেই একটা লোহার মই দেওয়াল বেয়ে ওপরে উঠে গেছে। মইয়ের মাথায় একটা ভারী পাথরের স্ল্যাব দিয়ে মুখটা ঢাকা। এটা হয়তো কোনো পুরনো কুয়োর মুখ। যাই হোক, আমাদের ঝুঁকিটা নিতেই হবে। আগে আমি উঠছি, যদি সব ঠিক থাকে তাহলে তোমাদের ডাকবো। হ্যাঁ? আহমেদ নিঃশব্দে মই বেয়ে ওপরে উঠে গেল। সে কাঁধ দিয়ে পাথরের স্ল্যাবটায় সামান্য চাপ দিল। ওটা কয়েক ইঞ্চি সরে যেতেই এক ফালি চাঁদের আলো এসে পড়ল তার মুখে। সে খুব সাবধানে সেই ফাঁক দিয়ে বাইরের পরিস্থিতি একবার দেখে নিল। তারপর নিচে তাকিয়ে ইশারায় তাদের উঠে আসতে বলল। তারা একে একে উঠে এলো। তারা আবিষ্কার করল তারা মরুভূমির মাঝখানে একটা পরিত্যক্ত, প্রায় ধ্বংস হয়ে যাওয়া পাথরের কাঠামোর ভিতর দাঁড়িয়ে আছে। এখান থেকে তাদের সেই আস্তানাটা বেশ কিছুটা দূরে। তারা আপাতত নিরাপদ। মরুভূমির ঠান্ডা বাতাস ইপসিতার মুখে লাগতেই সে যেন সম্বিত ফিরে পেল। সে আহমেদের দিকে না তাকিয়েই একটু দূরে সরে গেল। আহমেদ তার কাছে এগিয়ে এলো। ইপসিতা, ভেতরে যা হয়েছে তা... ওটা একটা ভুল ছিল আহমেদ। ভয় আর আতঙ্কের মুহূর্তে মানুষ অনেক ভুল করে। ওটাকে অতটা গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের এখন শুধু আরণ্যককে নিয়ে ভাবা উচিত। তুমি ঠিকই বলেছ। আমাদের পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হবে। চলো, এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব সরে পড়তে হবে। আরণ্যক, তুমি যেখানেই থেকো, প্লিজ ঠিক থেকো। আমি আসছি। কানার্ক মন্দিরের নিচের গোপন সুড়ঙ্গ থেকে বেরিয়ে আরণ্যক আর টিয়া যখন নীলনদের তীরে এক নির্জন ঘাটে পৌঁছল, তখন রাত গভীর। আকাশে লক্ষ লক্ষ তারা যেন হীরের কুচির মতো ছড়িয়ে আছে। এমন পরিষ্কার দূষণহীন আকাশ আরণ্যক তার জীবনেও কখনো দেখেনি। নদীর কালো জলের ওপর চাঁদের রূপলি আলো পড়ে এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। টিয়ার ইশারায় আগে থেকেই একটা ছোট দ্রুতগামী নৌকা সেখানে অপেক্ষা করছিল। নৌকার মাঝি ছিল আতেনের চোখের একজন বিশ্বস্ত সদস্য। তারা নিঃশব্দে নৌকোয় উঠে পড়তেই মাঝি পাল তুলে দিল। রাতের হাওয়ায় ভর করে নৌকা স্রোতের অনুকূলে আমান্নার দিকে চলতে শুরু করল। আরণ্যক নৌকার পাটাতনে বসে মুগ্ধ হয়ে টিয়াকেই দেখছিল। চাঁদের আলোয় তার মুখটা
এক অপার্থিব সৌন্দর্যে ভরে উঠেছিল। এই নারী শুধু সুন্দরী নয়, সে অবিশ্বাস্য রকম সাহসী এবং বুদ্ধিদীপ্ত। যে অবলীলায় সে মন্দিরের বিপদ থেকে তাদের বের করে এনেছে, তাতে আরণ্যক মুগ্ধ না হয়ে পারেনি। সে ধীরে ধীরে অনুভব করতে লাগলো টিয়ার প্রতি তার এক অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছে। ঈপ্সিতার সঙ্গে তার সম্পর্কটা ছিল আধুনিক, খুনসুটি আর বুদ্ধির লড়াইয়ে ভরা, কিন্তু টিয়ার সঙ্গে তার এই সংযোগটা অনেক বেশি আদিম, অনেক বেশি গভীর। তোমার ভয় করছে না? ভয় তাদের জন্য যাদের হারানোর কিছু থাকে। আমার যা কিছু ছিল, আমার পরিবার, আমার শান্তি, সবে ওই আমনের পুরোহিতটা কেড়ে নিয়েছে। এখন আমার কাছে শুধু একটাই লক্ষ্য, ফারাওয়ের স্বপ্নকে বাঁচিয়ে রাখা। যে মিশরের স্বপ্ন তিনি দেখেন, যেখানে কুসংস্কার নয়, জ্ঞানের আলো থাকবে। তোমাদের ফারাও, তিনি কি সত্যি এমন এক পৃথিবীর স্বপ্ন দেখেন? হ্যাঁ, তিনি একজন কবি, একজন দার্শনিক। তিনি যুদ্ধ বা ক্ষমতার চেয়ে জ্ঞান এবং সৌন্দর্যকেই বেশি মূল্য দেন। কিন্তু এই পৃথিবী কবিদের জন্য নয় আরণ্যক। এখানে টিকে থাকতে হলে শিকারী হতে হয়, নয়তো শিকার। ফারাও শিকারী হতে চান না। তারা কথা বলছিল মিশরের ইতিহাস, দর্শন, দেবদেবী আর সাধারণ মানুষের জীবন নিয়ে। আরণ্যক অবাক হয়ে দেখল টিয়ার জ্ঞান কতটা গভীর। আরণ্যক তার চিরাচরিত ছ্যাবলামি ভুলে গিয়ে খুব মন দিয়ে তার কথা শুনছিল। সে যত টিয়াকে জানছিল, ততই তার প্রতি আকৃষ্ট হচ্ছিল। হঠাৎ করেই মাঝি চাপা গলায় তাদের সতর্ক করে দিল। মাথা নিচু করো, দূরে বাঁকের আড়াল থেকে একটা বড় টহলদার নৌকার মশাল দেখা যাচ্ছে। ওটা পন্তুর পাঠানো রক্ষীদের নৌকা হতে পারে বলে মনে হয়। মাঝি দ্রুত নৌকার পাল্টা নামিয়ে নিল, যাতে চাঁদের আলোয় ওটা বেশি চোখে না পড়ে। সে নৌকাটাকে পাড়ের দিকে ঘন প্যাপিরাস বনের আড়ালে নিয়ে যাওয়ার চেষ্টা করতে লাগলো। টহলদার নৌকাটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। পাল নামিয়ে দেওয়ায় তাদের নৌকার গতি অনেক কমে গেছে। ধরা পড়াটা ছিল শুধু সময়ের অপেক্ষা। টিয়া আর এক মুহূর্তও দ্বিধা করল না। সে তার পোশাকের একটা অংশ ছিঁড়ে মাঝির হাতে থাকা একটা ছোট বৈঠায় জড়ালো। তারপর আরণ্যকের দিকে তাকিয়ে বলল, তোমার কাছে আগুন আছে? আরণ্যক তার জিন্সের পকেটে হাত দিয়ে যা খুঁজে পেল, তাই ৩৫০০ বছর আগের পৃথিবীতে থাকার কথা নয়। একটা সস্তার লাইটার, যা সে খান এল খালিলির বাজার থেকে শখে কিনেছিল, সেটাই এগিয়ে দিল সে। এটা কি? জাদু। আরণ্যক লাইটারটা জ্বেলে দিল। দপ করে জ্বলে ওঠা আগুন দেখে টিয়ার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। টিয়া সেই আগুন দিয়ে কাপড়ের টুকরোটায় আগুন ধরিয়ে নিল। তারপর সেই জ্বলন্ত মশালটা বৈঠা দিয়ে যতটা দূরে সম্ভব নদীর অন্য পাড়ের দিকে ছুঁড়ে দিল। জ্বলন্ত মশালটা গিয়ে পড়ল ওপারের শুকনো ঘাসের ওপর। মুহূর্তে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। টহলদার নৌকার রক্ষীদের সমস্ত মনোযোগ ঘুরে গেল সেই আগুনের দিকে। তারা ভাবল ওই দিকেই হয়তো কেউ পালানোর চেষ্টা করছে। তারা নৌকার মুখ ঘুরিয়ে নিল সেই দিকে। সেই সুযোগে তাদের মাঝে নিঃশব্দে নৌকাটাকে প্যাপিরাস বনের আরও গভীরে নিয়ে গেল। বিপদ কেটে গেল। আরণ্যক মুগ্ধ বিস্মিত দৃষ্টিতে টিয়ার দিকে তাকিয়ে রইল। এই মেয়ের উপস্থিত বুদ্ধি আর সাহস তাকে স্তব্ধ করে দিয়েছিল। এই মুহূর্তে নীলনদের বুকে চাঁদের আলোয় তার মনে হলো টিয়াই তার দেখা সবচেয়ে সুন্দরী এবং সম্পূর্ণা নারী। যখন তারা আবার নিরাপদ দূরত্বে চলে এলো, টিয়া তার দিকে ফিরে মৃদু হাসল। ধন্যবাদ। আরণ্যক জানত সে প্রেমে পড়েছে। সময়ের অতল গহ্বরে এক অসম্ভব পরিস্থিতিতে সে তার হৃদয়ের রানীকে খুঁজে পেয়েছে। মরুভূমির পরিত্যক্ত সেই প্রাচীন সমাধির ভিতরটা বাইরের পৃথিবীর সম্পূর্ণ বিপরীত। আহমেদের শক্তিশালী টর্চের আলোয় দেওয়ালের গায়ে খোদাই করা বিবর্ণ চিত্রগুলো ক্ষণিকের জন্য জীবন্ত হয়ে উঠেই আবার অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল। শুভ একটা সম্পূর্ণ অফলাইন কম্পিউটার সিস্টেম তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছিল। গাড়ির ব্যাটারির সঙ্গে একটা পাওয়ার ইনভার্টার জুড়ে দিয়ে তার নতুন সুরক্ষিত ল্যাপটপটা
চালু করেছিল। সমাধির পাথরের মেঝেতে বসে একবিংশ শতাব্দীর এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভিন গ্রহের লিপির পাঠোদ্ধার করার চেষ্টা করছে। এই দৃশ্য ছিল পরাবাস্তব। ঈপ্সিতা একটু দূরে একটা পাথরের ব্লকের ওপর চুপচাপ বসেছিল। কিছু পেলে শুভ? কাজ চলছে স্যার। আরণ্যকের নামটা আমাদের 5টা বর্ণের কোড দিয়েছে, কিন্তু এই এলিয়েন ভাষার স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের নিয়মটা পুরো আলাদা। একই প্রতীক কখনো ক আবার কখনো আয়ের মতন কাজ করছে। ইটস আ গড ড্যামড মেস। হয়তো তোমরা ভুল দিক থেকে ভাবছো। এটাকে শুধু বর্ণমালা হিসেবে দেখো না, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতন করে ভাবো, যেখানে প্রত্যেকটা প্রতীক শুধু একটা অক্ষর নয়, একটা নির্দেশ হতে পারে। শিট! ঈপ্সিতা, ইউ আর এ জিনিয়াস। আমি শুধু ভাষাবিদদের মতন করে ভাবছিলাম। শুভ নতুন উদ্যমে কাজে লেগে পড়ল। সময় বয়ে চলল। ওয়েট, আই থিঙ্ক আই গট সামথিং। স্ক্রিনের ওপর এবার আর বিচ্ছিন্ন শব্দ নয়, বরং একটা সম্পূর্ণ বাক্য ফুটে উঠতে শুরু করলো। হার্ট অফ আথেন, লোকেশন আমারনা, বেনিথ হরাইজন টেম্পল। আমার না, মানে ওই আখেনাতেনের সেই পরিত্যক্ত রাজধানী? তাহলে আথেনের হৃদয় সেখানেই লুকোনো আছে। হরিজন টেম্পল, আতেনের দিগন্ত মন্দির, আমারনার সবচেয়ে বড় আর প্রধান মন্দির। কিন্তু এর নিচের অংশটা এখনো তো পুরোপুরি এক্সপ্লোর করা হয়নি। ওটা একটা বিশাল গোলক দাদা। ওয়েট, আরও কিছু আছে। সেই 3 সানস অংশটা এবার পরিষ্কার হচ্ছে। স্ক্রিনের ওপর ফুটে উঠল সেই অবিশ্বাস্য ভয়ঙ্কর বাক্যটা, যা তাদের এতক্ষণের সমস্ত ধারণাকে চুরমার করে দিল। ওয়ার্নিং, হার্ট ইজ নট পাওয়ার সোর্স, ইট ইজ এ স্টারগেট কি, ডেস্টিনেশন ট্রাইনারি সিস্টেম, 3 সানস, হোম, ডু নট অ্যাক্টিভেট। স্টারগেট, ট্রাইনারি সিস্টেম, বাড়ি। ও মাই গড, ওরা ঠিকই বলতো। কিংবদন্তি সত্যি। আখেনাতেন কোনো দেবতার উপাসনা করছিলেন না, তিনি বাড়ি ফেরার চেষ্টা করছিলেন। এর মানে আথেনের হৃদয় কোনো ভিন্ন গ্রহের প্রযুক্তি, যা আসলে একটা দরজা খোলার চাবিকাঠি। এমন একটা দরজা যা দিয়ে অন্য এক জগতে, ওই 3টে সূর্যওয়ালা কোনো নক্ষত্রমণ্ডলে যাওয়া যায়। আরণ্যক জানে, সেই বিপদের কথা জানে, তাই সে আমাদের সতর্ক করছে। সে চায় না আমরা বা সন্স অফ আথেন কেউই এটা চালু করি। কিন্তু আমরা কিভাবে ওকে সাহায্য করব? কিভাবেই বা এই সতর্ক বার্তাটা 3500 বছর অতীতে পাঠাবো? ঈপ্সিতার মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তারা কিভাবে তাকে সাহায্য করবে? কিভাবে এই সতর্কবার্তা পাঠাবে 3500 বছর অতীতে? জানে না সে। ঈপ্সিতা কি পারবে আরণ্যককে এই বিপদ থেকে রক্ষা করতে, তাকে বর্তমানে ফিরিয়ে আনতে? নাকি সে আজীবন রয়ে যাবে 3500 বছর অতীতে? এরপর ঠিক কি হতে চলেছে তাদের সাথে? কি করে ফিরিয়ে আনবে আরণ্যককে? সেই সব প্রশ্নের উত্তর নিয়ে আসছে নীল নদের তীরে 2য় পর্ব। দেখা হচ্ছে পরের সপ্তাহে ঠিক এই সময়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।